52। উরুর দিকে ক্ষতটা দেখছেন মিরেজওয়ান? হুম। ছোট রুমের রেফ্রিজারেটরের ভিতর থেকে বহু পুরানো ফ্রোজেন একখানা পায়ের খণ্ড বের করলেন ডক্টর ওয়াসিফ। গ্লাভস পরিহিত হাতে সেটা নিয়ে রাখলেন টেবিলের উপর। সাদা পলিথিনে মোড়ানো পায়ের খণ্ডটা পর্যবেক্ষণ করার কালেই মুখ খুললেন তিনি। এটা 2012 সালের শেষের দিকে প্রাপ্ত। হবিগঞ্জে একটা আবর্জনা স্তূপ থেকে। ক্ষতগুলো দেখে কিছু আন্দাজ করতে পারছেন? ডক্টর ওয়াসিফের এমন হেয়ালিতে বিরক্ত রেজওয়ান। বহুদিনের পুরানো শরীরের খণ্ডাংশ, তার উপর হালকা বরফের আস্তরণ। এখানে কি কোনো ক্ষত আদৌ বিদ্যমান? আর তা থাকলেও সেটা কি রেজওয়ান বুঝতে পারবে? সূক্ষ্ম ক্ষত নিয়ে তো তার ধারণা থাকার কথা না। মোবাইলটাও কাজ করছে না। মায়ের সাথে কথা হয়নি আজ। মাহার খোঁজও তো নেওয়া হল না। কপালে বিরক্তির 2-3টা রেখা ফুটে উঠল রেজওয়ানের। চুপ করে আছেন যে রেজওয়ান? ডক্টর আপনি খোলাসা করে বললে ব্যাপারটা বুঝতে পারতাম। সূক্ষ্ম পরিবর্তন রেজওয়ান, সূক্ষ্ম পরিবর্তন। আশ্চর্য লোক। রাত 12:30 ছুঁই ছুঁই। রাস্তার পাশ থেকে কুকুরের ডাক ভেসে আসছে। নীরবতার মাঝে অদ্ভুত শোনাচ্ছে সে আওয়াজ। ডক্টর ওয়াসিফের জায়গায় অন্য কেউ থাকলে নির্ঘাত ধমক খেত রেজওয়ানের কাছে। কিন্তু রেজওয়ান নিজের মস্তিষ্ক ঠান্ডা রাখার চেষ্টা করছে। বর্তমানে একটা ক্লু মানেও অনেক কিছু। রেজওয়ানকে নীরব দেখে আলতো হাসলেন ডক্টর ওয়াসিফ। গলা উঁচিয়ে ডাক দিলেন, জুলফিকার, নিয়ে এসো। নীরবতা। কুকুরের ডাক থেমে গিয়েছে রাস্তায়। শুরু হয়েছে নিশুতি রাতের কান্না। অদ্ভুত, বিচ্ছিন্ন সে আওয়াজ। এই আওয়াজ বর্ণনা করা যায় না, বিশ্লেষণ করা যায় না। কেবল অনুভব করা যায়। রাতের গভীরে কান পেতে শুনতে হয়। কখনো কখনো তারও প্রয়োজন নেই। সেই সুর আপনা আপনি ধরা দেয় শ্রোতার কানে। ক্যাওরোক্যার আওয়াজ করে কাঠের দরজা ঠেলে ভিতরে প্রবেশ করল জুলফিকার। নিশুতি রাতের কান্নার বিশাল ব্যাঘাত ঘটাল সে। হাতের উপরে একটা কাচের ট্রে। তাতে চৈতির পায়ের খণ্ড। ছিপছিপি গরনের ছেলেটার শরীরে এত শক্তি দেখে খানিক অবাক হল রেজওয়ান। নির্লিপ্ততা জুলফিকার পায়ের খণ্ডাংশ রেখে বাইরে বেরিয়ে গিয়েছে ততক্ষণে। সেদিকেই তাকিয়েছিল রেজওয়ান। ঘোর ভাঙল ডক্টর ওয়াসিফের কণ্ঠে। এদিকে খেয়াল করুন রেজওয়ান। অবাক হল রেজওয়ান। খানিকটা হকচকিয়ে গেল বোধ হয়। নিজেকে ধাতস্থ করে তাকালো ছোট টেবিলটার পানে। ক্ষত 2টা কিন্তু সামান্য রেজওয়ান। মানে? ফ্রোজেন খণ্ডটার দিকে খেয়াল করুন। উরুর দিকে কাটা দেখে মনে হচ্ছে আঁকাবাঁকা। অতঃপর সামান্য হেসে ওয়াসিফ বললেন, ছন্নছাড়া ক্ষত। হাসিটা খেয়াল করেছে রেজওয়ান। এই লোকের সাথে মাত্র কিছুদিনের পরিচয় রেজওয়ানের। সবাই বলে ডক্টর নাকি পাগলাটে ধরনের লোক। তবে কাজ করার সময় তেমন কোনো পাগলাটে রূপ দেখেনি রেজওয়ান। এখন লোকের কথাগুলোই সঠিক মনে হচ্ছে রেজওয়ানের। এই ডক্টরের মাথায় নির্ঘাত সমস্যা আছে। রাত বাড়ছে ডক্টর। হেয়ালি না করে একটু খুলে বলুন। বিরক্তির প্রকাশ না চাইতেও বেরিয়ে এলো খানিকটা। ধৈর্য রাখুন চাকুরিতে নতুন।
আপনার পেশায় ধৈর্য বড়ই প্রয়োজন। এমন অপ্রকৃতস্থ কথাবার্তা ভীষণ অদ্ভুত ঠেকল রেজওয়ানের কানে। মানুষ কত ভিন্ন প্রাণী। চোখের সামনে বিরাজমান কিছুদিনের পরিচিত ডক্টর ওয়াসিফকেও ভিন্ন ঠেকেছে রেজওয়ানের নিকট। 53 নতুন প্রাপ্ত খণ্ডখানা এক কোপে কাটা। কোনো ধারালো জিনিস দিয়ে দেহ থেকে পা বিচ্ছিন্ন করা হয়েছে, ধরুন ছুরি কিংবা চাপাতি। কিন্তু ফ্রোজেন খণ্ডখানা সার্জিক্যাল ব্লেড দিয়ে কাটা। কোনো সিরিয়াল কিলার অত্যন্ত যত্নের সহিত কেটেছেন। আঁকাবাঁকা, ছন্নছাড়া ভাবে নিজের জীবনের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলতে চেয়েছেন হয়তো। এবার ভালোভাবে তাকালো রেজওয়ান। সত্যি তাই তো। কিন্তু তার কাছে বোধগম্য হল না সম্পূর্ণ বিষয়ে। তাহলে আপনি বলতে চাচ্ছেন মাতব্বর শরীফের সাথে নতুন প্রাপ্ত পায়ের খণ্ডের কোনো সম্পর্ক নেই? সেটা তো বলতে পারছি না। কে বা কারা ঘটাচ্ছে এই বিষয় উন্মোচন করার দায়িত্ব আপনার। আমার মনে হচ্ছে খুন দুইটা করেছেন ভিন্ন ব্যক্তি। দুইটা কেটেছেনও ভিন্ন ব্যক্তি। হেয়ালিগুলো বড্ড অদ্ভুত ঠেকল রেজওয়ানের কানে। ক্লু খুঁজতে এসে আরও জটলা বেঁধে গেল যেন। ডক্টর ওয়াসিফকে আর প্রশ্ন করল না রেজওয়ান। উনি সবকিছুতেই হেয়ালি করেন। তার প্রশ্ন তো থেকে যায়, দুই খুন যদি দুই ব্যক্তি করে থাকে তাহলে কে তারা? মাতব্বর শরীফ কি দোষী না? কারা করছে এসব? আরও শত শত প্রশ্ন মাথায় ঘুরছে রেজওয়ানের। কি উত্তর সেসব প্রশ্নের? গুলশানের বহুতল বিল্ডিংয়ে সার্থকের ডুপ্লেক্স বাসা। মাহাকে কোলে নিয়ে নিজের বাড়িতে প্রবেশ করল সে। বোন নিভা বসে আছে সোফায়। দুইজন গৃহ পরিচারিকা নিজেদের কাজ করে যাচ্ছেন। একজন ঘর ঝাড়ু দিচ্ছিলেন, অপরজন হাতে ট্রে নিয়ে এগিয়ে যাচ্ছেন নিভার দিকে। গাড়িতে থাকতেই ফোন করে সার্থক বলেছিল মেইন দরজা খুলে রাখতে। তাই বিশাল কাঠের দরজা খুলে রেখেছিল নিভা। একটা মেয়েকে সার্থকের কোলে দেখে চমকে গেল সকলে। অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল সার্থকের দিকে। নিভা কিছু বলারও সুযোগ পেল না। সার্থক হনহন করে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। পিছু পিছু এলো নিভাও। নিজের খাটে মাহাকে আলতো করে শোয়ালো সার্থক। আস্তে করে উষ্ণ ভালোবাসার পরশ দিল ও ঠোঁটে। সরে পাশে বসতেই দরজায় হালকা টোকা পড়ল। সার্থক সেদিকে তাকিয়ে ইশারা করল শব্দ না করতে। নিভা আস্তে আস্তে প্রবেশ করেছে ঘরে। সার্থকের পাশে দাঁড়িয়ে ফিসফিসিয়ে প্রশ্ন করল, মেয়েটা কে ভাইয়া? ভোরের সূর্য উঠার মতো হাসির রেখার সন্ধান মিলল সার্থকের ফর্সা মুখে। ঝাঁকড়া চুলগুলোতে আঙুল চালিয়ে সার্থক বলল, আমার বিশেষ একজন। আমার ভাবি বুঝি? ধরে নেও তাই। নিভার মুখেও হালকা হাসি। পরক্ষণেই চিন্তিত সুরে জিজ্ঞেস করল, কি হয়েছে ওর? একটু দুর্বল। নাহারকে গিয়ে বলো স্যুপ করতে, সাথে আনারের জুস। তোমার জন্য? আমার জন্য এক মগ কফি। ঠিক আছে। ঘুমন্ত মাহার হলদে বর্ণ মুখের দিকে তাকিয়ে বেরিয়ে গেল নিভা। সার্থক কাপড় পাল্টে ফ্রেশ হয়ে মাত্র বেরিয়েছে। গোঙাচ্ছে মাহা।
তোয়ালেটা সোফায় ফেলে রেখে মাহার দিকে দৌড়ে গেল সার্থক। মাথায় স্পর্শ করে দেখল জ্বরে পুড়ে যাচ্ছে শরীর। ভেতর কেঁপে উঠল সার্থকের। পরিচারিকা খাবার দিয়ে গিয়েছে ক্ষণিক পূর্বে। টি টেবিলে ঢেকে রাখা। 54। বাথরুম থেকে এক বালতি কুসুম গরম পানি নিয়ে এলো সার্থক। জ্বর মেপে দেখল প্রায় 104 ডিগ্রি ফারেনহাইট। চিন্তার সূক্ষ্ম রেখা দেখা দিচ্ছে সার্থকের মুখে। মেয়েটাকে এখন ঔষধ খাওয়ানো প্রয়োজন। একটা পাতলা কাপড় দিয়ে মাহার সারা শরীর মুছিয়ে দিল সে। মাহার মুখে পানি হালকা করে ছিটিয়ে দিল। আলতো করে নরম করে চাপড় মারল গালে। ডাকল, মাহা, এই মাহা, আমার রানী, উঠো। কিন্তু মাহার জ্ঞান ফিরছে না। চিন্তারা এসে ভিড় জমাচ্ছে সার্থকের মাথায়। স্বামী হিসেবেই মাহার কাপড় পাল্টে যথাসম্ভব শালীনতার সাথে নিজের ট্রাউজার আর টি শার্ট পরিয়ে দিয়েছে সার্থক। দ্বিতীয়বার পানির ছিটা দিতেই আলতো করে চোখ খুলল মাহা। এই জগৎ দুনিয়ার কিছুই হয়তো সে বুঝতে পারছে না। সার্থক প্রায় জোর করেই সুপোটুকু খাইয়ে ঔষধ খাইয়ে দিল মাহাকে। তারপরই মাহা ঘুমে বিভোর। কফিটা নিয়ে নিজের বিশাল বারান্দায় গিয়ে দাঁড়াল সার্থক। আকাশে চাঁদ এখনো ঝকঝক করছে। হালকা হিমেল হাওয়া বইছে। দূর থেকে ভেসে আসছে হাসনাহেনার ঘ্রাণ। মৃদু হেসে কফিতে চুমুক দিল সার্থক। আজ সবকিছুই ভালো লাগছে তার। চিরপরিচিত ঘর, বারান্দা সবকিছু যেন মুখরিত হয়ে আছে। এই জড়বস্তুগুলোর মাঝেও আনন্দের ছড়াছড়ি। বহুদিন বাদে যেন তাদের আপন কেউ ফিরে এসেছে তাদের মাঝে। সাদা কম্বলে অর্ধশরীর ঢাকা মেয়েটার পানে বারান্দা থেকেই ফিরে তাকাল সার্থক। নিজের পোশাকে প্রেয়সীকে দেখতে অনন্যময়ী লাগছে তার কাছে। কোকড়া চুলগুলো বালিশের দুপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। হলদে মুখে ভয়াবহ বিষণ্ণতা। কিসের যেন কষ্ট, কি চলে যাওয়ার বেদনা। সার্থক বিড়বিড় করে বলল, আমার রানী, আমার রাজপ্রাসাদে আর কোনো দুঃখ থাকবে না তোমার। কোনো কষ্ট তোমায় ছুঁতে পারবে না অলকানন্দা। কফির কাপটা টিটেবিলে রেখে খাটের দিকে এগিয়ে এলো সার্থক। টি শার্ট খুলে উন্মুক্ত বুক নিয়ে বিছানায় শরীর হেলিয়ে দিল। মাহাকে টেনে নিল বুকে। ঠিক হৃৎপিণ্ড যেদিকটায় থাকে সেদিকে। মাহাও বোধহয় শক্ত আশ্রয় খুঁজে পেল। শক্ত করে জড়িয়ে ধরল সার্থককে। সার্থক মাহার এলোমেলো চুলে চুমু খেল। অতঃপর হাত বুলিয়ে দিচ্ছে মাহার কোকড়া চুলের অরণ্যে। আমাদের কাজে যদি ব্যাঘাত ঘটে? ঘটবে না। তারপরের কথোপকথনগুলো হলো ইংলিশে। একজন বলল ব্রিটিশ অ্যাকসেন্টে, অপরজন মিশ্র। তুমি এতটা সিউর কিভাবে? লম্বা, ফর্সা ছেলেটা হাসল। হেসে বলল, এত সহজ সবকিছু? এত বছরের রাজ্য ছেড়ে রাজা কোথায় যাবে? তাছাড়া আসক্তি বড়ই খারাপ রোগ, আলবার্ট। সামনে থাকা যুবকটার কথায় আলতো হাসল আলবার্ট নিজেও। সত্যিই তো, এত সহজ সবকিছু। ঘরটা নীরব। ঢকঢক আওয়াজ হচ্ছে কেবল। নীরবে মদ্য পান করছে দুই মানব। বাইরে যত রাত বাড়ছে ততই নিশুতি রাতের কান্নাও গাঢ় হচ্ছে। মানব দুজন যতই বলুক তারা ভয় নেই। বিষয়টা ভুল। উভয়ের মনেই শঙ্কা, ভয়ঙ্কর শঙ্কা। আস্তে আস্তে শঙ্কাগুলো দূর হয়ে যাচ্ছে কড়া নেশার প্রকোপে। কিন্তু আবার তো ফিরবে তারা। কারো বুকের ধুকপুক আওয়াজে ঘুম ভাঙল মাহার। মাথাটায় প্রচুর ব্যথা করছে। চারিদিক ধোঁয়াশার মতো অন্ধকারাচ্ছন্ন। থেমে থেমে স্পষ্ট হয় সব। নিজের পাশে সার্থককে দেখে যারপরনাই অবাক হয় মাহা।
দুর্বল স্বরে চিৎকার করে উঠে। মাহার চিৎকারে ধরফরিয়ে উঠে বসে সার্থক। সারারাত ঘুম হয়নি। মাথা ভারী লাগছে তার। উঠে বসে ডান হাতটা এগিয়ে জ্বর মেপে নেয় মাহার। কমে এসেছে দেখে শান্তি পায় সে। মাহা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। হলদে মুখটা কি যে আদুরে লাগছে। সার্থকের ইচ্ছে করছে গালে একটু আদর দিতে। নিজের ইচ্ছেটাকে দমিয়ে নেয় সে। আমি কোথায়? দুর্বল কণ্ঠ মাহার। সার্থক সামান্য হেসে বলে, তোমার স্বামীর বাড়ি। মানে? আমি তোমার স্বামী। এটা আমার বাসা। আমি এখানে কিভাবে? বড্ড প্রশ্ন করো তুমি মাহা। চলো ফ্রেশ হয়ে নেও। ব্রেকফাস্ট করে ঔষধ খেতে হবে। নিজের দিকে তাকিয়ে আরও অবাক হল মাহা। তার গায়ে এসব কি? এটা তো ছেলেদের টি শার্ট আর ট্রাউজার। চিন্তিত, ক্লান্ত, দুর্বল স্বরে সে প্রশ্ন করে, আমার গায়ে এসব কেন? আমি তোমার স্বামী মাহা। আমি পরিবর্তন করে দিয়েছি। মাহা স্তব্ধ হয়ে আছে। এমন অকপট সত্যের উত্তরে কি বলবে সে? কোনো ভাষা তো খুঁজে পাচ্ছে না। হঠাৎ তড়িৎ গতিতে সজাগ হয় মস্তিষ্ক। বাবা। বাবা তো আর নেই। মাহার একমাত্র আপন মানুষটাও তাকে ছেড়ে চলে গেছে। মাহা কি নিয়ে বাঁচবে? অশ্রুরা এসে ভিড় জমালো মাহার নয়নে। মাহার কান্নার শব্দে ভরকে যায় সার্থক। এই কান্না করছো কেন তুমি? আমি সত্যি তোমার সাথে কিছু করিনি মাহা। মাহার কান্না থামছে না। সার্থকের বুকে যে ব্যথা হচ্ছে। প্লিজ মাহা কেঁদো না। আমাকে বলো আমি কি কিছু করেছি? মাথা নাড়ায় মাহা। আপনার কোনো দোষ নেই সার্থক। আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছে গতকাল। বহু দূরে। মাহার কান্নার বেগ বেড়ে যায়। নিজেকে সামাল নেওয়া দায়। সার্থক বুকে আগলে নেয় মাহাকে। মাহাও যেন আশ্রয় খুঁজে পায়। মাহাকে তার মা বাড়ি থেকে বের করে দিয়েছে। হোসেন ভাই মারা গেছেন। কি? মায়ের মুখে এমন কথা শুনে হতভম্ব হয়ে যায় রেজওয়ান। খুব রাতে বাড়ি ফিরেছিল ছেলেটা। তাই সাবিনা বেগম ছেলেকে কোনো কথা বলেননি। তিনি তো জানেন রেজওয়ান কতটা চায় মাহাকে। নাস্তা খেয়েই রেজওয়ান ভেবেছিল মাহার সাথে দেখা করতে যাবে। মায়ের মুখে এসব শুনে নাস্তা খাওয়া হলো না তার। দাঁড়িয়ে গেল সে। ছেলেকে বিচলিত হয়ে দাঁড়িয়ে পড়তে দেখে সাবিনা বেগম বললেন, নাস্তা করে যা। অসহায় চোখে মায়ের পানে তাকালো রেজওয়ান। মা কি বুঝে না রেজওয়ানের ঠিক কতটা কষ্ট হচ্ছে? সে আর কথা বাড়ায়নি। চুপচাপ পাশে রাখা ওয়ালেট আর রিভলভার নিয়ে বেরিয়ে পড়ে সোজা পথে মিনিট 5 হাঁটলেই মাহার বাড়ি। রেজওয়ান হন্তদন্ত হয়ে ছুটে যায় 4 তলায়। কিন্তু হতাশ হয়। দরজায় তালা দেওয়া। মাহার কাছে তো মোবাইলও নেই। কোথায় গেল মেয়েটা? 56। ভাইয়া। এশার কণ্ঠে পিছু ফিরে রেজওয়ান। শ্যাম বর্ণের মেয়েটার ভীতু চাহনি। বিচলিত কণ্ঠে রেজওয়ান প্রশ্ন করে, মাহা, মাহা কোথায় গিয়েছে? জানো? আমি সঠিক বলতে পারবো না ভাইয়া। গতকাল ফুপি আপুকে বাসা থেকে বের করে দিয়েছে। মগের মুল্লুক নাকি? একটা জলজ্যান্ত মানুষকে তার নিজের বাসা থেকে বের করে দিল। আর তোমরা বসে বসে দেখছিলে। এতটা কাণ্ডজ্ঞানহীন কি করে হও তোমরা? ধমকে উঠল রেজওয়ান। এশা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। প্রিয় মানুষটার মুখে এমন ধমক শুনে স্তব্ধ হয়ে যায় এশা। মাথার চুলগুলো আলতো টেনে নিজেকে সামলায় রেজওয়ান।
এমনিতেই সকাল থেকে মন মেজাজ বিগড়ে আছে। কিছু না বলেই নিচে নেমে আসে। চারতলায় একটা মেয়ে যে ফুপিয়ে কাঁদছে সে খেয়াল কি আছে তার? পুলিশ স্টেশনে ইনভেস্টিগেশনে মন নেই রেজওয়ানের। কোথায় খুঁজবে মাহাকে? এদিকে কেসের তদন্ত। মোবারক জানিয়েছেন সিলেটে তিনি কোনো ক্লু খুঁজে পাননি। ফিরে আসবেন আগামীকাল। এদিকে স্যার সময় দিয়েছেন 1 সপ্তাহ। 1 সপ্তাহের ভিতর একটা রিপোর্ট জমা দিতে বলেছেন এসপি প্রলয়। বিভিন্ন চ্যানেল, নিউজ পেপারে লেখালেখি হচ্ছে এই ব্যাপারে। আতঙ্কিত দেশের মানুষজন। আসব মি রেজওয়ান? আসুন। মিস তাজ। তাজ ভিতরে এসে বসলেন। হাতের ফাইলটা এগিয়ে দিলেন রেজওয়ানের দিকে। এটা 2012 সালের তদন্তের ফাইল। রেজওয়ান বিস্মিত হয়ে বলে, কোথায় পেলেন? পেয়েছি। কোনো এক সূত্রের মাধ্যমে। সম্পূর্ণ নয়। আংশিক তদন্তের বিস্তারিত আছে। ভিকটিমের ডিএনএ রিপোর্ট আসতে দেরি হবে। আমাদের উচিত মাতব্বর শরীফের সাথে সেলে দেখা করা। আমিও এই কথাই ভাবছিলাম মিস তাজ। ঘটনার কত সময় পেরিয়ে গেল, অথচ আমাদের হাতে কোনো তথ্য নেই। তখনই ফোন বেজে উঠল রেজওয়ানের। একটা অপরিচিত নাম্বার। হ্যালো, কে? ভাইয়া, আমি মাহা। মাহা, কোথায় তুমি? আন্টি এমন একটা কাজ করল। তুমি আমাদের বাসায় চলে আসোনি কেন? এখন কোথায় তুমি? আমি নিরাপদ আছি, ভাইয়া। চিন্তা করবেন না। বাবাকে কোথায় কবর দিয়েছে? অশ্রুসিক্ত গলায় বলে উঠল মাহা। তোমাদের গ্রামে। নারায়ণগঞ্জ। কোথায় তুমি মাহা? ভাইয়া, আপনি তো জানেন এই ঢাকাতে আমার আপন বলতে কেউই নেই। আপনাকে আমি আমার বড় ভাইয়ের স্থানে বসিয়েছি ছোট থেকেই। আপনি কি একটু গুলশান আসতে পারবেন? কিছু কথা ছিল আপনার সাথে। আমি আসছি। ল্যান্ডলাইনের ফোন দিয়ে রেজওয়ানকে কল করেছিল মাহা। মাত্রই গোসল করে বাইরে এসেছে সে। সার্থকের ঘরটা ভীষণ বড়। দেয়ালে লাল রঙা কারুকাজ। রাজকীয় খাট, ওয়ারড্রব, পাশে বিশাল বুকশেলফ। ছিমছাম, পরিপাটি ঘর। কার সাথে কথা বলছিলে মাহা? রেজওয়ান ভাইয়া। রেজওয়ান নামটা শুনেই চরম বিরক্ত হল সার্থক। অজানা কারণে রেজওয়ানকে বিরক্ত লাগে সার্থকের কাছে। চরম বিরক্তি লুকিয়ে স্নিগ্ধ চোখে মাহার পানে তাকালো সার্থক। কি অপরূপ তার অলোকানন্দা। লাল টকটকে 3 পিসে কি যে মায়াবী লাগছে। মাথায় তোয়ালে পেঁচানো। সার্থককে এমন গভীর চোখে তাকাতে দেখে লজ্জা, অস্বস্তি ঘিরে ধরে মাহাকে। দীর্ঘ সময় কান্নার ফলে চোখ দুটো টকটকে লাল তার। 57। ভাবিকে নাস্তা খাওয়াবে না ভাইয়া? নিভার হাসিমাখা কথায় ঘোর ভাঙে সার্থকের। মাহা যেন শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে মুক্ত হল। নিভা, ঘরে আসো। ঘরে ঢুকে নিভা। সোনালি চুলের বিদেশি রমণী। দেখে বুঝার উপায় নেই এই মেয়েটাকে। কারণ সার্থকের সাথে কোনো মিল নেই তার। সার্থক তার গম্ভীর কণ্ঠে বলে, মাহা, ও আমার বোন। নিভা। মাহা কি বলবে বুঝে পেল না। লোকটা সেই কখন থেকেই মাহার সাথে এমনভাবে কথা বলছে যেন মাহা তার কতদিনের পরিচিত। আচ্ছা, মাহার তো এই পৃথিবীতে কেউ নেই। বিয়েটা তার সার্থকের সাথে হয়েছে। এই কথাটাও সত্য। সার্থকের কথা শুনে মনে হচ্ছে সে তাকে বউ হিসেবে স্বীকৃতি দিতে চায়। মাহা যদি মেনে নেয় তাহলে কি খুব ক্ষতি হয়ে যাবে। চলো ভাবি। নাস্তা করবে। মাহা জানে না কেন, তবে সে তাকালো সার্থকের পানে।
সার্থক মাথা নাড়িয়ে সায় দিতেই সে বাইরে বেরিয়ে এলো নিভার সাথে। বাড়িটা ডুপ্লেক্স, উপরে 2টা রুম আর বিশাল বারান্দা। এক রুমে তালা দেওয়া, অপরটা সার্থকের। বারান্দায় হরেক রকম ক্যাকটাস গাছ লাগানো, 2 রকম ফুল গাছও আছে। 2টা বেতের চেয়ার, মাঝে টেবিল। সম্পূর্ণভাবে দেখার সুযোগ হয়নি মাহার। নিভার সাথে নিচে চলে এলো সে। টেবিলে বসে আছে 3জন পুরুষ। মাহা লজ্জায় আর্স্ট হয়ে দাঁড়িয়ে রইল। তখনই নিচে নেমে এলো সার্থক। মাহার হাতটা আলতো করে ধরে বলল, চলো। সাহস পেল মাহা। ডাইনিং টেবিলে সার্থক নিজের পাশে বসালো মাহাকে। রুটি, জেল, স্যুপ, গরুর মাংস, সবজি ভাজি হরেক রকম খাবারে সাজানো টেবিল। নিভা মুইংচিনকে দেখিয়ে বলল, ভাবি, মুইংচিন ভাইয়ার সেক্রেটারি। উনি চীনের বাসিন্দা, শান ধর্মাবলম্বী। ছোট ছোট চোখ আর চাইনিজ চেহারা বিশিষ্ট মুইংচিনের পানে তাকালো মাহা। বয়সে তো অনেক বড় হবেন মুইংচিন। মাহা কি বলে সম্বোধন করবে? ভাবনার মাঝেই মুইংচিন বলল, বাবি, আপনি আমাকে মুইংচিন বলেই ডাকবেন। আদো আদো বাংলা বলি, ভালো লাগে শুনতে। মাহা মাথা নাড়ল। নিভা এবার রবার্টকে দেখিয়ে বলল, ভাবি, ও আমার হাজবেন্ড রবার্ট। রবার্ট ড্যানিয়েল নাইট, পেশায় ইঞ্জিনিয়ার। হ্যালো, বাবি। রবার্টের কথায় হালকা হাসল মাহা। এবার সার্থক বলল, আর ও হচ্ছে আমার বন্ধু লুবান, শ্যামলা বর্ণের বলিষ্ঠ পুরুষ লুবান। মাহা সেদিকে তাকিয়ে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাবি। বিভিন্ন কথার মাঝেই নাস্তা খাওয়া শেষ হল সকলের। রবার্ট, লুবান বাইরে বেরিয়ে গেল। নিভা, মুইংচিন রয়ে গেছে বাসায়। মাহা শান্ত হয়ে বসে আছে। কোথায় যাবে এখন? সার্থকের ঘরে কি? মাহা। সার্থকের ডাকে সোফা থেকে উঠে দাঁড়ায় মাহা। মাথা নিচু করে বলে, জি। আমার সামনে কখনো মাথা নিচু করে রাখবে না মাহা। রানীর মতো মাথা উঁচু করে থাকবে। ঘরে চলো। বলেই আর দাঁড়ালো না সার্থক। হনহনিয়ে উপরে চলে যাচ্ছে সে। মাহাও চলল পিছু পিছু। 2জন পরিচারিকা দূর থেকে তা দেখে মিটিমিটি হাসছেন। বারান্দায় দাঁড়িয়ে ছিল সার্থক। মাহা কিছুক্ষণ আগে এসে তার পিছনে দাঁড়িয়েছে। পরিস্থিতি যেমনই ছিল আমাদের বিয়েটা হয়েছে এটা সত্য। আমরা একটা পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছি মাহা। আমার এই পৃথিবীতে কেউ নেই। বিয়ে, ভালোবাসা এসবে আমার আগ্রহ ছিল না কোনো কালেই। বিশ্বাস করো মাহা, এটা পবিত্র বন্ধনের শক্তি কিনা জানি না, তবে তোমার জন্য আমার মনে অদ্ভুত একটা জায়গা তৈরি হয়েছে। এটা কি ভালোবাসা নাকি আমার মোহ তাও আমার জানা নেই। শুধু মনে হয় তোমাকে আমার চাই। যে করেই হোক চাই। আচ্ছা, আমরা কি এই সম্পর্কটাকে একটা সুযোগ দিতে পারি না? বাইরে নীল দিগন্তের দিকে তাকিয়ে একটানা কথাগুলো বলল সার্থক। এখন তার কিছুটা হালকা লাগছে। মাহা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল কতক্ষণ। সেও এটাই ভাবছিল। বিয়েটা যখন হয়েই গিয়েছে তাহলে একটা সুযোগ দেওয়াই যায়। মাহা তো নিজেও অস্বীকার করতে পারে না তার মনে একটু হলেও সার্থক জায়গা করে নিয়েছে। নয়তো ঝাঁকড়া চুলের মায়াবী চোখের এই ছেলেটার জন্য তার মন কেমন করে কেন? এই পৃথিবীতে সবাই তো তাকে ছেড়ে চলে গেল। প্রথমে মা, পরে চৈতি, গতকাল বাবা।
আপন বলতে কেউ তো আর নেই। সার্থকের বাড়িতে একটু স্থান হয়েছে, সেই সাথে আপন একটা মানুষ যদি পাওয়া যায় তাহলে একটা সুযোগ দিল ক্ষতি কি? মাহা যখন ভাবনায় মত্ত তখন সার্থক তার দিকে ফিরে বলল, মাহা, আমাকে একটা সুযোগ দাও। অদ্ভুত আকুতি সার্থকের কণ্ঠে। মাহা সার্থকের চোখে চেয়ে বলল, আমাদের বিয়ের সামাজিক স্বীকৃতি চাই। বহু কষ্টে আর্দ্রতা ভেঙে এই কথাটা বলে মাহা চুপ করে গেল। সার্থক নিজের উত্তর পেয়ে গিয়েছে। মুচকি হাসল সে। ফোন বের করে কল করল মুইংচিনকে। হ্যালো মুইংচিন, কাজী ডাকানোর ব্যবস্থা করো। ও পাশে কি বলল শোনা গেল না, তবে লজ্জায় মাহার গাল দুটো লাল হয়ে যাচ্ছে, সেই সাথে বুকে চিনচিন ব্যথা। বাবা, আজ যদি বাবা বেঁচে থাকতেন। নিজের কষ্ট ভুলতে চতুর্দিক অবলোকন করতে শুরু করল মাহা। বিরাট বারান্দা, ছোট বড় টবে নানা রকম ক্যাকটাস গাছ। কয়েকটা ক্যাকটাস গাছে আবার ফুলও ফুটেছে, সাদা আর বেগুনি রঙের, অভূতপূর্ব দেখতে। সার্থক মুইংচিনের সাথে কথা বলায় ব্যস্ত। মাহা ঘুরে ঘুরে দেখছে চারপাশ। ছোট ছোট ক্যাকটাসগুলো দেখতে ভীষণ সুন্দর। একটা হলুদ অলকানন্দার গাছ, সবুজ থোকায় থোকায় হলদে ফুলগুলোকে ভীষণ সুন্দর লাগছে। একটা মাছের অ্যাকুরিয়ামও আছে, তাতে কালো রঙের অদ্ভুত কয়েকটা মাছ ঘুরে বেড়াচ্ছে। মাহা যারপর নাই অবাক। সার্থক অপরদের থেকে একেবারে ব্যতিক্রম। মানুষ বাগানে লাগায় গোলাপ, ডালিয়া এসব, আর এই উদ্ভট লোক ক্যাকটাস লাগিয়ে রেখেছে। তাছাড়া মাহা অ্যাকুরিয়ামে গোল্ড ফিশ, গাপ্পি, অ্যাঞ্জেল ফিশ, ফ্লাওয়ার হর্ন ফিশ পছন্দ করে। কত সুন্দর লাগে দেখতে। মাহারও একটা গোল্ড ফিশ ছিল, কিন্তু এখানে অ্যাকুরিয়ামে কালো কালো কি সব মাছ রাখা। মাহা বিরক্ত হল খানিকটা। পাশে একটা অদ্ভুত ক্যাকটাসের মতো, তবে ক্যাকটাস না এমন একটা গাছ দেখতে পেল মাহা। 59। মাহা হাত বাড়িয়ে ছুঁয়ে দেখতে গেল তাদের, কিন্তু তার আগেই ওর হাত টেনে নিজের হাতে পুড়ে নিল সার্থক। চোখে মুখে উৎকণ্ঠা। মাহা ভয় পেল খানিকটা। এসব গাছে কখনো হাত দিবে না। কেন? এই যে এখন যে গাছে হাত বাড়াতে যাচ্ছিলে এটা ভেনাস ফ্লাইট্র্যাপ। মাহা নিজের গোল গোল চোখে তাকিয়ে আছে সার্থকের পানে। কোকড়া চুলগুলো ছেড়ে রাখা, হলদে ফর্সা মুখটা কি যে আদুরে লাগছে। সার্থকের ইচ্ছে করছে টুপ করে খেয়ে ফেলতে কিংবা গালে একটু আদর দিতে। নিজের ইচ্ছেটাকে দমন করল সে। ভারী পুরুষালী কণ্ঠে বলল, তুমি জানো ভেনাস ফ্লাইট্র্যাপ কি? মাহা মাথা নাড়ল, যার অর্থ মাহার জানা নেই। ঠিক আছে। চুপ করে দাঁড়িয়ে কতক্ষণ তাকিয়ে থাকবে গাছটার দিকে? মাহা আগামাথা কিছুই বুঝল না। সার্থক কি বুঝাতে চাচ্ছে? মাহা কিছু বলবে তার আগেই তার ঠোঁটে আঙুল ঠেকিয়ে কথা বলতে নিষেধ করল সার্থক। মাহা চুপ করে গেল। সার্থক চোখের ইশারা করল ভেনাস ফ্লাইট্র্যাপ গাছগুলোর দিকে তাকাতে। মাহা সেদিকে তাকাতেই আতকে উঠল। গাছগুলো এতক্ষণ মুখবন্ধ করে শান্ত অবস্থায় ছিল। হঠাৎ একটা মৌমাছি উড়ে আসতেই হা করে ধারালো কাঁটা বের করে খপ করে মৌমাছিটাকে নিজের ভিতর নিয়ে নিল একটা ভেনিস ফ্লাইট্র্যাপ ট্রি। ঘটনাটা ঘটেছে খুবই দ্রুত। মাহা এখানো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। মৌমাছির জায়গায় যদি তার আঙুল থাকত। ভাবতেই গা শিউরে উঠছে তার।
দেখেছ, এরা কত ভয়াবহ। মাহার খুব বলতে ইচ্ছে করছে, এত ভয়াবহ গাছ বাড়িতে রাখার কি প্রয়োজন। যে কেউ ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু মুখে কিছুই বলল না। এ বাড়িতে এসেছে একদিনও হয়নি, এখনই যদি সে অধিকার দেখাতে শুরু করে ব্যাপারটা খারাপ দেখায়। তাছাড়া বাড়িঘর দেখে বুঝাই যায় সার্থক অনেক বড়লোক। ধনী লোকদের এমন অদ্ভুত ইচ্ছে থাকে, যা মাহা প্রতিনিয়ত টিভি, ফেসবুকে দেখে আসছে। মাহাকে আর ভাবার সুযোগ না দিয়ে সার্থক বলল, এসব গাছ আমার বাগানে রাখার কোনো ইচ্ছেই ছিল না। কানাডায় আমার ছোট একটা ক্যাকটাস বাগান ছিল, সেই অনুযায়ী এখানেও করি। মুইনচিন আমাকে এই ট্র্যাপ গাছ 3টি উপহার স্বরূপ দিয়েছে। তার মতে এই ফ্লাইট্র্যাপ ট্রি আমাকে সবসময় সতর্ক রাখবে, গোপন শত্রুর কথা স্মরণ করিয়ে দিবে। ও এত শখ করে দিল, আমি তাই আর ফেলতে পারিনি। সার্থক বলে চলল একটানা। মাহা জানে না কেন, তবে সার্থকের তার কাছে সাফাই দেওয়ার বিষয়টি ভীষণ উপভোগ করেছে সে। কখনো কেউ তো এভাবে তার কাছে সাফাই দেয়নি। কারো জীবনে মাহা কোনো সময়ই গুরুত্বপূর্ণ ছিল না। তাহলে আজ সামনে দাঁড়ানো এত সুদর্শন, স্মার্ট লোকটা তার কাছে সাফাই গাইছে কেন? মাহা কি সত্যিই তার বিশেষ কেউ? মাহা, শুনছ? হুম। তুমি কি রাগ করেছ? উহু, আমি আজই এই গাছগুলো অন্য জায়গায় রাখার ব্যবস্থা করাব। সেসবের প্রয়োজন নেই সার্থক। আপনি প্লিজ এতটা বিচলিত হবেন না। মাহার কথায় খানিক আশ্বস্ত হয় সার্থক। বাইরে হালকা রোদ উঠেছে। খোলা বারান্দা হওয়ায় দু-একটা চড়ুই পাখি ভিতরে ঢুকে নিচে বসে রোদ পোহাচ্ছে। সার্থক হঠাৎ করেই ট্রাউজারের পকেট থেকে একটা আংটির বক্স বের করল। মাহার দিকে তাকিয়ে ডান হাতটা এগিয়ে দিয়ে বলল, তোমার হাতটা একটু দাও মাহা। সার্থকের আষ্টভঙ্গির এমন ডাকে মাহাও লজ্জা পেল। মাথা নিচু করে বাম হাত এগিয়ে দিল সে। সার্থক মাহার অনামিকা আঙুলে একটা ডায়মন্ডের আংটি পরিয়ে দিল। কতক্ষণ সেদিকপানে তাকিয়ে বলল, আমাদের যাত্রা শুরুর চিহ্নটা তোমার আঙুলে পরিয়ে দিলাম মাহা। কখনো এই আংটিটা খুলো না। সার্থক হাত ছেড়ে দিয়েছে। মাহা তাকিয়ে রইল আংটিটার দিকে। একধানে শুরু হলো কি তবে একটা আধার আলোর খেলার? ভাইয়া, ভাবিকে একটু ছাড়ো এবারে, আমাদের সাথেও গল্প করার সুযোগ দাও। নাকি তোমার বউকে শুধু তুমি নিজের কাছেই রাখবে? নিভার কথায় মুচকি হাসল সার্থক। নিভা মজার ছলে সার্থকের মনের কথাটাই বলেছে। সার্থক সত্যিই পারলে মাহাকে সারাক্ষণ নিজের কাছেই রাখত। নিভা এবার মাহাকে বলল, ভাবি, চলো আমার ঘরে, তোমার সাথে কিছুক্ষণ গল্প করি। মাহা কি বলবে বুঝতে পারছে না। নিভা মেয়েটাকে তার কাছে ভালোই লেগেছে। হাসোজ্জ্বল থাকে সবসময়, কথায় অনেক মাধুর্য। মাহার সাথে হয়তো আজই প্রথম পরিচয়। অথচ এমন ব্যবহার করছে যেন বহুদিনের চেনা জানা। সার্থকের ফোন বেজে উঠতেই রিসিভ করল সে। মাহা তার পানে তাকিয়ে আছে, হয়তো অনুমতি চাচ্ছে। নিভার সাথে যাবে কি যাবে না। সার্থক মাহাকে কিছু বলল না। নিভার দিকে তাকিয়ে বলল, আমার ঘরে বসে গল্প করো তোমরা। আচ্ছা,
ভাইয়া। ঘরে বসে অনেকটা সময় গল্পে গল্পে কাটল মাহার। নিভা প্রচুর কথা বলে। মাহা স্বল্পভাষী মানুষ। দু একটা উত্তর দেওয়া আর কথা জিজ্ঞেস করা ছাড়া সে বিশেষ কিছুই বলতে পারল না। একসময় ঘুমিয়ে গেল মাহা। চারপাশে অন্ধকার। একটা রাস্তা। সেই রাস্তা দিয়ে হাঁটছে মাহা। আশেপাশে বিশাল জঙ্গল। চৈতির চিৎকার হঠাৎ কানে বেজে উঠল মাহার। মাহা দিকবিদিকশূন্য হয়ে খুঁজতে শুরু করল চৈতিকে। তবে নেই। চৈতি নেই। হাঁটছে মাহা। হাঁটতে হাঁটতেই ফোন বেজে উঠল তার। সেই পুরানো স্মার্টফোনটা। একটা কল এলো। চৈতি কথা বলছে। কি বলছে জানে না মাহা। তারপর আর মনে নেই। অন্ধকার আর অন্ধকার। মাহার ঘুম ভাঙল সার্থকের ডাকে। নরম সুরে ডাকছে। মাহা, এই মাহা উঠো। মাহা তখনও চোখ বুজেছিল। হঠাৎ সার্থকের ঠোঁটজোড়ার অস্তিত্ব নিজের কপালে অনুভব করতেই লজ্জা পেল মাহা। সার্থক এখন তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মাহার কি যে লজ্জা লাগছে। তার গালগুলো বোধহয় লাল হয়ে যাচ্ছে। এতক্ষণ ঘুমিয়ে থাকলেও এবার ঘুমের ভান করে আছে মাহা। সার্থকের এহেন কাজে তার যে ভীষণ লজ্জা লাগছে। এখন সে কি করে সার্থকের সামনে মুখ দেখাবে। সার্থক আবার মাহাকে আলতো করে নরম সুরে ডাকল। মাহা, এই মাহা উঠো। মাহা মনে মনে বলল, উঠব না ডাক্তার। আপনি এখানে থাকা অবস্থায় চোখ খোলা আমার পক্ষে সম্ভব না। কাকের মতো সরু মুখ, মাথায় গজানো অনেকগুলো হরিণের ন্যায় শিং। সাদা কালো ছবিটায় অদ্ভুত মানুষের আকৃতি বিশিষ্ট একটা প্রাণী। নখগুলো বড় বড়। নখগুলো লাল, ঠোঁটও লাল। একটা জঙ্গলের ভিতর স্থির হয়ে বসে প্রাণীটা। দেখে মনে হচ্ছে শিকারের জন্য ওত পেতে আছে। পূর্ণিমার রাত। প্রাণীটার পিছনে কালো আধারে ঢাকা জঙ্গল। আকাশে বৃহদাকার চাঁদ। মাহা একধানে তাকিয়ে ছবিটা দেখছে। গা হঠাৎ শিউরে উঠল তার। দোতলায় বদ্ধ ঘরটার পাশে দেয়ালে টানানো ছবিটা। নিচে ছোট করে কি যেন লেখা। মাহা কাছে এগিয়ে গেল পড়তে। ওয়েন্ডি। আর পড়তে পারল না মাহা। ঘরে ফোন বাজছে। সময়টা বিকেল। দোতলায় আপাতত কেউ নেই। সে সময় মাহাকে ডেকে তুলে বেরিয়েছে সার্থক। মাহার হঠাৎ খেয়ালে এলো সে তো রেজওয়ানকে গুলশান আসতে বলেছিল বিকালে। রেজওয়ানকে মাহা নিজের বড় ভাই হিসেবে মানে। আপন না হোক ছোট থেকেই অনেক সাহায্য করেছে তাকে। বিয়ের মতো এত বড় একটা সময়ে রেজওয়ান উপস্থিত থাকলে খানিক বল পাবে মাহা। প্রথমে ভেবেছিল বাইরে দেখা করবে। পরে ভাবল বিয়েতে তার পক্ষেরও কেউ থাকা দরকার। বাবার মৃত্যুর শোক ভুলানো কঠিন। আশ্চর্যভাবে সার্থক পাশে থাকলে মাহা সব ভুলে যায়। কষ্ট লাঘব হয় তার। তখন মনে এসে ভিড় করে একরাশ লজ্জা। ছবিটার লেখা আর পড়তে পারল না সে। এগিয়ে গেল ঘরের দিকে। কিন্তু তার আগেই ল্যান্ডফোন বেজে থেমে গিয়েছে। নিভার সাথে দেখা করার প্রয়োজনবোধ করল মাহা। ঠিকানা নেওয়া প্রয়োজন। এই জায়গাটা যে গুলশান তাই জানত না সে। সার্থকের মুখে শুনেছে। তাই রেজওয়ানকে বলেছিল গুলশান আসতে। কিন্তু সকালের পর আর কোনো খবরই ছিল না রেজওয়ানের। মাহা ঘর থেকে বেরিয়ে নিচে নামল। নিভা, সার্থক, মুইনচিন কাউকেই খুঁজে পেল না।
একজন বৃদ্ধ বয়সী পরিচারিকা রাজকীয় সোফার পাশে রাখা ছোট টেবিল গুছিয়ে রাখছিলেন। তার কাছে এগিয়ে গেল মাহা। নরম কণ্ঠে বলল, শুনছেন? বৃদ্ধ পরিচারিকা জবাব দিলেন না। তার পরনে একটা কালো ঢোলা পোশাক, একেবারে পা পর্যন্ত। সাদা উড়নাটা মাথায় পেঁচিয়ে রেখেছেন তিনি। শান্ত, অবিচল তার ভাবভঙ্গি। মাহা পিছন থেকে আবার ডাকল, আন্টি, একটু প্রয়োজনীয় কথা ছিল। এবারেও বৃদ্ধ মহিলা চুপ। তখনই সদর দরজা খুলে ভিতরে ঢুকল লুবান। মাহার মাথা, চুল সবকিছু লাল উড়না দিয়ে ঢাকা। মাহা জানে না কেন, তবে লুবানকে পছন্দ হয়নি তার। কেমন যেন দৃষ্টি, কিভাবে যেন তাকিয়ে থাকে। এই দৃষ্টিতে মাহা খুঁজে পায় লোলুপ হায়নাদের দৃষ্টি। লুবান কথা বলার সময় বারবার তার বুকের দিকে তাকিয়েছিল সকালে। ব্যাপারটা তার চোখ এড়ায়নি, কিন্তু সার্থক হাসি মুখে পরিচয় করিয়ে দিচ্ছিল বিধায় নিজেও মুখে হাসি রেখেছে। বড়ই অস্বস্তি হচ্ছিল তার। লুবান মুখে হাসি ফুটিয়ে মাহার দিকে এগিয়ে এলো। বৃদ্ধা ততক্ষণে সে স্থান ত্যাগ করেছেন। বাড়িটা বিশাল বড়, নিচে ড্রয়িং রুমটা বৃহৎ। ভাবি যান, কোনো প্রয়োজন আপনার? বলেই ঈষৎ হাসল লুবান। এমন ডাক শুনে ভরকে গেল মাহা। মাথা নিচু করে বলল, না, যে কোনো প্রয়োজনে আমাকে বলবেন ভাবিজান। সার্থক না থাকলেও আমি আছি তো। আপনার সব প্রয়োজন পূরণ করে দিব। তাছাড়া, লুবানের কথায় ব্যাঘাত ঘটাল নিভা। লুবান ভাইয়া, ঘরে যান, আপনার জন্য একটা পার্সেল আসছে। হুম, যাই। লুবান প্রস্থান করার আগে মাহার বুকের দিকটায় আবার তাকাল। গা গুলিয়ে আসছে মাহার। এমন লোকের সাথে এ বাড়িতে কি করে থাকবে সে? ৬২। নিভা আপু? জি, ভাবি। উনি কোথায়? কে? সার্থক ভাইয়া? হুম। নিভা মুচকি হাসল। আস্তে করে বলল, তোমার উনি কেনাকাটা করতে গিয়েছে। বিয়ের দিনে বউ মানুষ বেনারসি না পরলে বড্ড বেমানান দেখায়। আমি বলেছিলাম কাউকে পাঠাতে, কিন্তু ভাইয়া মানেনি। নিভা বয়সে মাহার থেকে অনেক বড়, তাই মাহা তাকে আপু বলেই ডাকে। নিভা ততক্ষণে সোফায় গিয়ে বসেছে। সদর দরজা দিয়ে ঢুকেই ড্রয়িং রুম। সেখানে রাজকীয় কায়দায় ডিজাইন করা সোফা রাখা, দামি আসবাব, উপরে ঝালরে সজ্জিত অসম্ভব সুন্দর ঘর। নিভা সোফায় বসে নিজের সোনালি চুলগুলো ঠিক করতে করতে বলল, ভাবি, বসো, একটু গল্প করি। মাহা বসল। আপু, এই জায়গার ঠিকানাটা কি একটু দেওয়া যাবে? মাহার কথায় খানিক অবাক হল নিভা। তৎক্ষণাৎ অবাক ভাব কাটিয়ে মুখে হাসি ফুটিয়ে বলল, অবশ্যই দেওয়া যাবে। কোনো প্রয়োজন ছিল? একটু কেমন যেন শোনাল নিভার গলা। না, মানে, আমার একজন পরিচিত আসবেন। সার্থক ভাইয়ার পারমিশন নিয়েছ? মানে, আসলে ভাইয়া বাইরের মানুষ বাড়িতে বেশি একটা এলাও করে না। উনি আমার খুবই কাছের একজন বড় ভাই। আমার বিয়েতে আমার পক্ষ থেকেও কেউ একজন থাকা উচিত। তাই আর কি। মাহার নরম সুর। নিভা মুচকি হেসে বলল, এই ভাবি, রাগ করলে? আমি এমনি বলেছি। অতঃপর ঠিকানা বলল নিভা। মাহা দীর্ঘশ্বাস ছেড়ে উপরে উঠে এলো। একা থাকার অভ্যাস তার আছে, সেই সাথে অবাধ স্বাধীন মেয়ে মাহা। সার্থকের রুমে প্রবেশ করে রেজওয়ানকে কল দিল সে। হ্যালো, হ্যালো মাহা, তুমি ঠিক আছো? আমাকে ক্ষমা করো মাহা,
তখন আসছি বলেও আসতে পারিনি। এত গুরুত্বপূর্ণ একটা কাজ পড়ে গিয়েছিল। চিন্তা করো না মাহা, আমি এখন গুলশান আসছি। যেখানেই থাকো না কেন, তোমায় আমি উদ্ধার করব মাহা। আমার বাসায় থাকবে তুমি। এক নিঃশ্বাসে কথাগুলো সারল রেজওয়ান। মাহা তাকে থামিয়ে বলল, বিচলিত হবেন না ভাইয়া, আমি ঠিক আছি। আজ জীবনের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছি ভাইয়া। আপনি উপস্থিত থাকলে আমি বল পাব। আপনাকে ছোট থেকেই বড় ভাই মেনে আসছি। রেজওয়ান চিন্তায় পড়ে গেল খানিকটা। কিসের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত? কি করতে চলেছে মাহা? তুমি কিসের কথা বলছো মাহা? আপনাকে ঠিকানা জানিয়ে দিচ্ছি। আপনি আসুন ভাইয়া, তারপর না হয় বিস্তারিত বলবো। ঠিক আছে। ঠিকানা বলে ফোন কাটতেই ঘরে ঢুকল সার্থক। গায়ে কালো রঙের শার্ট, ডেনিম প্যান্ট, ঝাঁকড়া চুলগুলো জেল দিয়ে সেট করা, গালে হালকা দাড়ি। মাহা একবার তাকিয়ে চোখ সরিয়ে নিল। অবচেতন মস্তিষ্ক না চাইতেও ভাবছে, কেন সার্থক তাকে মেনে নিচ্ছে, কেন তাকে আশ্রয় দিচ্ছে। ওর মতো এতিম, চালচুলোহীন মেয়েকে সার্থকের মতো এত বড় মাপের একজন প্রতিষ্ঠিত ডক্টর কেন বউ হিসেবে স্বীকৃতি দিতে চাইছে? এটা কি তবে করুণা? শেষ পর্যন্ত মাহা কারো করুণার পাত্রী হল। শার্টের উপরের দুটো বোতাম খুলে মাহার দিকে এগিয়ে এলো সার্থক। শপিং ব্যাগগুলো এগিয়ে দিয়ে বলল, বেশি কিছু কিনতে পারিনি। তোমারও মন ভালো না? এসব ভালো লাগবে না। একটা লাল বেনারসি আর কিছু গহনা এনেছি, কষ্ট করে একটু পরবে। মন না চাইলে দরকার নেই। সার্থকের গম্ভীর, ভারী সুরটা নরম, আকুতিভরা ঠেকল মাহার কানে। 63। ঠিক আছে, কিন্তু আমি শাড়ি পরতে পারি না। হাসি ফুটে উঠল সার্থকের মুখে। চুলগুলো ডানহাতে পিছনে ঠেলে বলল, নিভা পরিয়ে দিবে। রাত হয়ে এসেছে। সোফায় বসে আছে রেজওয়ান। এত বড় বাড়িতে মাহা কি করে এসেছে ভেবে পেল না রেজওয়ান। কলিং বেল চাপতেই একজন তরুণী সদর দরজা খুলে দিয়েছিলেন। তার পরনে পুলিশ ইউনিফর্ম। তরুণী কিছু না বলেই সরে দাঁড়িয়ে তাকে ঘরে ঢুকতে দিয়েছে। সোফায় বসার কথা বলে কোথায় যেন চলে গেল। 5 মিনিট যাবৎ সোফায় বসে আছে সে। জি, আপনি কার সাথে দেখা করতে এসেছেন? নিভার প্রশ্নে রেজওয়ান বলল, একটু মাহাকে ডেকে দিন। আপনি একটু অপেক্ষা করুন ভাইয়া, ভাবি আর কিছুক্ষণ পরেই নিচে নামবে। কথায় যেন দাম্ভিকতা ফুটে উঠল। রেজওয়ান চুপ করে বসে আছে। ভাবি মানে? কিসের ভাবি? আস্তে আস্তে ড্রয়িং রুমে মানুষ বাড়ছে। রবার্ট, মুইংচিন, লুবান, নিভা, 2 জন পরিচারিকা, 3 জন পুরুষ কাজের লোক। মুইংচিন কিছুক্ষণ আগেই কাজী নিয়ে এসেছে। ঝালরের আলোয় ঝকঝক করছে চারপাশ। রবার্ট, লুবান কুশল বিনিময় করেছে রেজওয়ানের সাথে। সেও করেছে। কিন্তু কিছুই তার চৌকস মস্তিষ্কে ঢুকছে না। হচ্ছে কি এসব? মোবাইলেও চার্জ নেই। এসব ভাবনার মাঝেই লাল টকটকে শাড়ি পরে হালকা সাজে সার্থকের পিছু পিছু সিঁড়ি দিয়ে নিচে নামল মাহা। রেজওয়ান একদৃষ্টিতে তাকিয়ে আছে। এমন বউ সাজে মাহাকে সে কতরাত স্বপ্ন দেখেছে হিসেব নেই। মাহার হাত ধরে সার্থক হাসিমুখে রেজওয়ানের সামনে এসে দাঁড়াল। বউ সাজে মাহার পাশে সার্থককে দেখে অনেক অবাক হয়েছিল রেজওয়ান। খুব খুশি হয়েছি মিস্টার রেজওয়ান। আপনি এসেছেন।
মাহার তরফ থেকেও তো কেউ থাকা প্রয়োজন ছিল। আপনি বড় ভাই হয়ে না হয় থাকলেন। কি বলো মাহা? মাহা মাথা নিচু করে বলল, জি। রেজওয়ান অবাকের চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছে। বিয়ে, তাও সার্থকের সাথে। কোনো কিছু বলার সুযোগই পেল না সে। চোখের সামনে বিয়েটা সম্পন্ন হয়ে গেল। নিজের ভালোবাসার মানুষকে অন্যের হতে দেখে বুকটায় অসহনীয় ব্যথা করছে রেজওয়ানের। মাহা, যদি তুমি জানতে আমি তোমায় ঠিক কতটা ভালোবাসি। আমি তোমায় পেলাম না মাহা। আমার যে অনেক কষ্ট হচ্ছে। উপরে হাসিখুশি দেখালেও ভিতরে ভিতরে ভেঙে গুড়িয়ে যাচ্ছে রেজওয়ান। সার্থকের ঠোঁটে ঈষৎ হাসি। 64। রেজওয়ানের গলা দিয়ে খাবার নামল না। হরেক রকম খাবারে সুসজ্জিত টেবিল, গোশতের বহু আইটেম, তাছাড়া দেশি, বিদেশি বিভিন্ন লোভনীয় খাবার। মাহা সার্থকের পাশে মাথা নিচু করে বসে আছে। আসলে মাহা বুঝতে পারছে না তার কি বলা উচিত। খাবার টেবিলে নিভা, রবার্ট, মুইংচিন, লুবান বসে। তারা তাদের মতো কথা বলে যাচ্ছে, হাসি তামাশা করছে। রবার্ট বাংলা জানে না। তাছাড়া সে কথা কম বলে। খুবই অল্প। ইংল্যান্ডের ব্রিস্টলে তার বাড়ি। সাদা ফর্সা গায়ের রং, গোল্ডেন রঙের চুল, ব্লু চোখ। বাংলায় কথা বলতে পারে না রবার্ট। ইংরেজিতে মতো বিনিময়ে অভ্যস্ত সে। কিন্তু মাহার সাথে কথা হলেই ভাঙা ভাঙা বাংলায় কথা বলে রবার্ট। রেজওয়ানের চোখ পড়ল মাহার দিকে। মাথায় শাড়ির আঁচল, লাল টকটকে শাড়িতে কি যে অপরূপ লাগছে হলদে ফর্সা মেয়েটাকে। আচ্ছা, মাহা তো এখন অন্য কারো বউ। রেজওয়ানের কি পাপ হবে ওর দিকে তাকালে? মি রেজওয়ান, খাচ্ছেন না যে? খাবার মজা হয়নি? সার্থকের প্রশ্নে রেজওয়ান বলে, না, না, আসলে আমার এখন খাওয়ার মুড নেই। তা বললে হবে? আপনি মাহার বড় ভাইয়ের মতো। ওর বিশেষ দিনে একটু খাওয়া দাওয়া না করলে হবে? একটু পায়েস অন্তত খান। হুম। পায়েসের দিকে তাকিয়ে অন্যমনস্ক হয়ে আছে রেজওয়ান। ভাগ্যটা এতটা নির্মম না হলেও পারত। লুবান অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে মাহার দিকে। মাহা খেয়াল করেছে, অদ্ভুত লাগছে তার। রেজওয়ানের সাথে আলাদা একটু কথা বলা প্রয়োজন ছিল, কিন্তু ব্যস্ততায় তা সম্ভব হয়নি। অনেকটা ঘোরের মাঝেই কবুল বলেছে মাহা। সার্থক যদিও বেহায়ার মতো প্রথমবারেই গড়গড় করে কবুল বলে দিয়েছে। ঘরে হাসির রোল পড়ে গিয়েছিল তখন। মাহার কি যে লজ্জা লাগছিল। নিভা তো হাসতে হাসতে বলেই ফেলল, ভাইয়া, তোমার বউকে কেউ ছিনিয়ে নিচ্ছে না। সার্থক মুচকি হেসেছিল তখন। বেহায়া লোক। লুবান, তোর সাথে আমার কিছু প্রয়োজনীয় কথা ছিল। লুবান থাই স্যুপ খাওয়া থামিয়ে বলল, কি কথা? তোকে কয়েক মাসের জন্য কানাডা যেতে হবে? হঠাৎ? আছে কিছু প্রয়োজনীয় কাজ। 65। লুবান আর কোনো শব্দ করেনি, চুপচাপ খাওয়ায় মনোযোগ দিল। মাহা হাফ ছেড়ে বাঁচল যেন। যাক, লুবানের থেকে রেহাই পাবে সে।
খাওয়া দাওয়া শেষ হতে হতে রাত 10টা বেজে গিয়েছে। রেজওয়ানের প্রস্থান করার সময় হয়ে এলো। মনটা মানছে না। মনকে কড়া করে বকে শক্ত করল রেজওয়ান। সোফা থেকে বিদায় নিয়ে উঠে দাঁড়ালো রেজওয়ান। আসি, মাহা। মাহাও রেজওয়ানের সাথে দরজা পর্যন্ত এগিয়ে এসেছে। রেজওয়ান অনেক চেষ্টা করছে মুখে হাসি ফুটিয়ে রাখতে। রেজওয়ান ভাইয়া। মাহা। কিছু বলবে? আপনার সাথে কথা বলার তো সুযোগই পেলাম না আমি। আপনাকে অনেক কথা বলার আছে ভাইয়া। আমারও কিছু প্রশ্নের উত্তর প্রয়োজন মাহা। আজ তো সম্ভব না। তুমি কি আমার সাথে দেখা করতে পারবে? আমি চেষ্টা করব। যদি সম্ভব হয় কল করে জানাবো আপনাকে। সার্থক খুবই ভালো ভাইয়া। আমার মতো এতিম, অসহায় মেয়েকে সহায়তা করেছে ও। কয়জনে করে এমনটা? রেজওয়ান মনে মনে বলল, তুমি যদি আমাকে একটা সুযোগ দিতে মাহা, আকাশের চাঁদটা তোমার পায়ে এনে রাখতাম আমি। মুখে বলল, সার্থক খুবই ভালো ছেলে, মাহা। তুমি ভালো থাকলেই হলো। আমি আপনাকে আমার বড় ভাইয়ের মতো দেখে এসেছি ভাইয়া। আন্টিও আমাকে অনেক স্নেহ করেন। বাবা, চৈতিকে হারিয়ে এই পৃথিবীতে সম্পূর্ণ একা হয়েছি আমি। আপনাকেই কেবল একজন ভালো বন্ধু, গুরুজন হিসেবে মেনে এসেছি। আমার অনেক কষ্ট ভাইয়া। আমি কখনো কাউকে বুঝাতে পারবো না। আমার জন্য একটু দোয়া করবেন ভাইয়া। মাহা অশ্রুসিক্ত চোখে বলে উঠল। হলুদ ফর্সা মুখটা লাল বর্ণ ধারণ করেছে। বাবা ও বাবা, চৈতি রে। সবার কথা মনে পড়ছে তার। প্লিজ, মাহা। কেঁদো না। দোয়া করি সুখী হও। ভালো থেকো। যে কোনো প্রয়োজনে আমাকে স্মরণ করবে মাহা। আমি যে অবস্থায় পারি, যেভাবে পারি তোমাকে সাহায্য করব। 66 বলেই প্রস্থান করল রেজওয়ান। একবারের জন্যও পিছু ফিরে চাইল না। বহু উৎকণ্ঠা নিয়ে সার্থকের ঘরে বিশাল খাটের উপর বসে আছে মাহা। নিভা কিছুক্ষণ আগেই বসিয়ে দিয়ে গেল তাকে। সার্থক কি আজ নিজের অধিকার চাইবে? মাহার তো সময় প্রয়োজন। মনের অবস্থাও ভালো না। সদ্য বাবা হারিয়ে মনের গভীরে ক্ষত হয়ে আছে। গভীর ক্ষত। তাছাড়া পবিত্র সম্পর্কে জড়ালেও এত তাড়াতাড়ি কি নিজেকে কারো অধীনে ছেড়ে দেওয়া যায়? ঘরে নীল আলো জ্বলছে মিটিমিটি। এসির টেম্পারেচারটা বোধহয় কম। নয়তো এত শীত লাগার কথা না। রীতিমতো কাঁপছে মাহা। গায়ে লাল টকটকে শাড়ি। সার্থকের দেওয়া। বহু কল্পনা শেষে ঘরে ঢুকল সার্থক। হাত থেকে রোলেক্স ঘড়িটা খুলতে খুলতে এগিয়ে এলো মাহার কাছে। মাহার বুক ধুকপুক ধুকপুক করছে। মাহার পাশের টেবিলে ঝুঁকে ঘড়িটা রাখল সার্থক। নিস্তব্ধতা চারপাশে। শ্বাসপ্রশ্বাসের আওয়াজও শোনা যাচ্ছে। সার্থক ঝুঁকেই তাকালো মাহার পানে। আস্তে আস্তে বলল, চেঞ্জ করনি যে? যাও চেঞ্জ করে আসো। হুম। মাহা কোনো মতে উঠেই সোফার উপরে রাখা একটা শপিং ব্যাগ নিয়ে ওয়াশরুমে চলে গিয়েছে। অনেকটা সময় পর নীল রঙের সুতি একটা 3 পিস পরে বাইরে বের হলো মাহা। সার্থক পাঞ্জাবি পরিবর্তন করে বিছানার একপাশে শুয়ে পড়েছে। অপর পাশটা খালি। মাহা বুঝল এইটা ওর জন্যই। সেও চুপচাপ শুয়ে পড়ল পাশটায়। ঘুম আসছে না। কেমন যেন অদ্ভুত লাগছে তার। মাহা। তুমি কি আমার বুকে মাথা রেখে ঘুমাবে মাহা?
কেমন যেন করুণ আকুতি সার্থকের কণ্ঠে। মাহার কি হল সে নিজেও জানে না। একছুটে সার্থককে জড়িয়ে ধরল সে। সার্থক হাত বুলিয়ে দিচ্ছে মাহার কোকড়া চুলে। মাহা চোখ বুজে সার্থকের বুকে মাথা দিয়ে আছে। মাহা, হুম, আমার জীবনটা অনেক অন্যরকম। আর 5টা সাধারণ শিশুর মতো আমি বেড়ে উঠেনি মাহা। মাত্র 10 বছর বয়সে বাবা মাকে হারিয়েছি প্লেন দুর্ঘটনায়। অতঃপর খালামণির কাছে মানুষ হয়েছি। আমার বড় হওয়া, বেড়ে ওঠা, ডাক্তারি পড়াশোনা সবই কানাডাতে। নিভা আমার খালাতো বোন। খালামণির মৃত্যুর পর আমি অনেক ভেঙে পড়ি। তখন নিভা, রবার্ট মিলে সিদ্ধান্ত নেয় বাংলাদেশে আসবে। আমিও পরিবেশ পরিবর্তন করে একটু ভালো থাকব। তারপর কানাডা ছেড়ে, নিজের শহর ছেড়ে চলে আসি বাংলাদেশে। একটা দীর্ঘশ্বাস ফেলল সার্থক। অতঃপর আবার বলল, আমি খুব একা মাহা। আমার পৃথিবীটা খুব ছোট। বিশ্বাস করো সেদিন যখন তোমাকে প্রথম ট্রেনে দেখলাম, আমার পৃথিবী থমকে। বলতে বলতেই মাহার মুখের দিকে তাকালো সার্থক। মাহা ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। সার্থক হালকা হেসে চুমো খেল মাহার কপালে। চোখ বুঝল সেও। 67। মাহা এই বাড়িতে এসেছে আজ 15 দিন। এই 15 দিনে ঘটে গিয়েছে অনেক কিছু। লুবান কানাডা চলে গিয়েছে। কিন্তু যাওয়ার আগে খুবই অসভ্য একটা কাজ করে গিয়েছে সে। আল্লাহ সহায় ছিল বলে সেদিন বেঁচে গিয়েছিল মাহা। এই তো 7 দিন আগে। সার্থক বাসায় নেই। উপরতলায় বাড়ির মানুষ বেশি একটা আসে না। বাগান, অদ্ভুত মাছ, টিভি আর বই। এভাবে কাটছে মাহার দিন। নিভা মাঝে মধ্যে উপরে আসলে যা একটু কথা হয়। সার্থকের বিশাল একটা বইয়ের সংগ্রহশালা আছে। সেই যে মাহা সেদিন অদ্ভুত একটা প্রাণীর ছবি টানানো দেখেছিল দেয়ালে, সেই ছবিটার পাশেই দরজাটা ছিল তালাবদ্ধ। প্রথম দিন মাহা ছবিটায় লেখা নাম খেয়াল করতে পারেনি। দ্বিতীয় দিন সে যখন আবার দেয়ালে তাকালো ছবিটা সেখানে নেই। নিভাকে জিজ্ঞেস করতেই বলল এমিলিন ছবিটা পরিষ্কার করা কালে ভেঙে ফেলেছেন। এমিলিন হলেন সেই বৃদ্ধা কাজের মহিলা, যিনি মাহার সাথে কথা বলেননি। সার্থকের কাছে মাহা জিজ্ঞেস করেছিল এই তালাবদ্ধ ঘরে কি আছে। সার্থক কিছু না বলেই তার হাত ধরে ঘরের সামনে নিয়ে চলে আসে। অতঃপর দরজাটা খুলে দিতেই অবাক হয়ে তাকিয়ে রইল মাহা। সারা ঘরের দেয়াল জুড়ে বইয়ের থাক। দেশ বিদেশের হরেক রকম বই। ঘরের মাঝে একটা টেবিল রাখা। টেবিলের চারপাশে 4টা চেয়ার। সার্থক নিজের ঝাঁকড়া চুলে হাত চালিয়ে মন কাড়া হাসি দিয়ে বলেছিল, বুঝলে মাহা, আমার বই সংগ্রহের বড় শখ। দেশ বিদেশে ঘুরে বেড়ানোর সময় যে বই পছন্দ হয়েছে তাই কিনে এনেছি। মাহা হালকা গলায় বলেছিল, বাংলায় লেখা বই আছে তো? তুমি আমাকে ঠিক কি মনে করো বলো তো? কানাডায় বড় হয়েছি মানছি, তাই বলে আমি বাংলা সাহিত্য পড়ব না? এদিকে আসো। ঘরের ডানদিকটায় মাহাকে টেনে নেয় সার্থক। মাহা তাকিয়ে আছে সার্থকের হাতে ধরে রাখা নিজের হাতটার দিকে। পরিচয় হলো বেশি দিন তো না, অথচ লোকটা এত আপন করে নিল তাকে। এই লোকটা এত ভালো কেন? ঝাঁকড়া চুলের মানবটাকে কে বলেছিল এত ভালো হতে? এই যে ম্যাডাম দেখুন। শরৎচন্দ্র, বিভূতিভূষণ, রবীন্দ্রনাথ থেকে শুরু করে হুমায়ুন আহমেদ সবার বই সারি সারি করে রাখা সেখানে। কি যে সুন্দর লাগছে দেখতে। মাহার হাতটা ছেড়ে ঘরে থাকা বড় কাচের জানালাটা খুলে দিল সার্থক। আলোর দলেরা মুহূর্তেই এসে ভিড় জমালো ঘরে।
জানালার পাশে সার্থকের পাশে যাওয়ার জন্য পা বাড়াতেই নিচে রাখা ফুলদানিতে পা লেগে মাটিতে লুটিয়ে পড়ে মাহা। সার্থক দৌড়ে এসে জড়িয়ে ধরে তাকে। মাহার ব্যথার চেয়ে বেশি লজ্জাই লাগছে। তখনও চোখমুখ কুঁচকে রেখেছে মাহা। সার্থক উদ্বিগ্ন গলায় পায়ে হাত দিয়ে বলল, মাহা, এই মেয়ে বেশি লেগেছে? মাহা তখন কি যে বলেছিল খেয়াল নেই, তবে লজ্জা পেয়েছিল খুব। সার্থক কোলে করে ঘরে নিয়ে এসেছিল তাকে। সেই থেকে মাহার অবাধ বিচরণ সেই লাইব্রেরি ঘরে। পছন্দের বইগুলো হাতে পেয়ে শোক কাটিয়ে নতুন করে নিজেকে খুঁজে পায় মাহা। ৬৮। তেমনই একদিন এক ম্লান দুপুরে ভালো লাগছিল না মাহার। সার্থক জরুরি কাজে হসপিটাল গিয়েছে। মাহা নিজের ঘর থেকে বেরিয়ে বাগানে কিছু মুহূর্ত কাটাল। আগামীকাল লুবান চলে যাবে। মাহার শান্তি লাগছে খুব। লুবানের দৃষ্টি খুব জঘন্য। লাইব্রেরি ঢুকে শরৎচন্দ্রের পরিণীতা বইটা হাতে নিয়ে জানালার পাশে দাঁড়ায় মাহা। মনটা আজ বড়ই উদাস লাগছে। বাবা মারা যাওয়ার পর কবর জিয়ারত করার ভাগিদারও মাহা হতে পারেনি। নিজেকে হঠাৎ করেই নিজের কাছে নিকৃষ্ট লাগছে তার। কেমন মেয়ে! বাবার কবর পর্যন্ত জিয়ারত করা তার ভাগ্যে নেই। আকাশে কয়েকটা চড়ুই উড়ে বেড়াচ্ছে। কি যে সুন্দর লাগছে। নিচে ছোট একটা মাঠ। যদিও মানুষজন এদিকে বেশি একটা আসে না। মাঠের পাশে একটা ছোট পুকুর। পুকুরের চারপাশে গাছপালা। হঠাৎ দরজা বন্ধ করার শব্দে ভাবনা বন্ধ হয় মাহার। তড়িৎ গতিতে পিছনে ফিরে আটকে উঠে মাহা। দরজা লাগিয়ে লুবান দাঁড়িয়ে। বৃহদাকার শরীর, আপনি। কালো মুখে বিদঘুটে হাসে লুবান। আস্তে আস্তে মাহার কাছে এগিয়ে আসে সে। ব্যঙ্গ করে বলে, কি করব ভাবি? আপনি তো আমার সামনে ধরা দেন না। মানে? ভয় গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে মাহার। কি বলবে, কি ভাববে কোনো ঠাউর সে করতে পারছে না। মাহার একেবারে কাছে এসে দাঁড়িয়েছে লুবান। প্লিজ, আপনি এমন করছেন কেন? আমাকে যেতে দিন। মাহার বুদ্ধি লোপ পেয়েছে। কি শব্দ তৈরি করবে ঠাউর করতে পারছে না তার বাকযন্ত্র। মাহার পরনে সবুজ রঙা থ্রিপিস। মাথায় উড়না। হলদে ফর্সা মুখটায় চিন্তার রেশ। মাহার হাত থেকে বইটা নিয়ে নিচে ফেলে দিল লুবান। অতঃপর মাহার মাথা থেকে সবুজ উড়নাটা খুলে নিল একটানে। এসব কি দিয়ে রাখেন ভাবি? আপনার কোকড়া চুলগুলো তো ভীষণ সুন্দর। মাহা চিৎকার করে উঠল একবার। দ্বিতীয়বার চিৎকার করার সুযোগ পেল না সে। তার মুখ হাত দিয়ে আঁকড়ে ধরল লুবান। বিরক্তিতে চো শব্দ করে বলল, কি যে করেন না ভাবি। আপনার নাগর তো হাসপাতালে। এখানে হাজার চিৎকার পারলেও সে আসবে না। মাহা এবার কান্নাই করে দিল। এদিকে লুবান খারাপ স্পর্শ করছে তার ঘাড়ে, শরীরে। মাহা চিৎকার করবে সে শক্তি তার নেই। মুহূর্তেই যেন বাকশক্তি হারিয়ে ফেলল মাহা। নিজের পবিত্র শরীরে অপবিত্র স্পর্শে মরে যেতে ইচ্ছে করছে তার। পাশে ছোট টেবিলে একটা টেবিল ল্যাম্প রাখা। ধস্তাধস্তি করে লাভ হবে না মাহা জানে। বৃহদাকার লুবানের সাথে সে কোনো ক্রমেই পারবে না। আস্তে করে ডান হাতে তুলে নিল টেবিল ল্যাম্পটা। লুবান যখন মাহার ঘাড়ে ঠোঁট ছোঁয়াতে ব্যস্ত তখনই পিছন থেকে তার মাথায় ল্যাম্পটা দিয়ে জোরে আঘাত করল মাহা। ভীষণ চমকে মাথার পিছনের অংশটা দুহাতে আঁকড়ে ধরে একটা খারাপ গালি মাহার উদ্দেশ্যে ছুড়ল লুবান। মাহা ততক্ষণে দরজা খুলে বেরিয়ে গেছে। পিছন ফিরে দৌড়ানোর এক পর্যায়ে কারো বুকের সাথে ধাক্কা খেল মাহা। তাকাতে হল না আর। ৬৯।
মন আপনা আপনি বুঝে গেল লোকটাকে। আঁকড়ে ধরল মাহা নিজের আপন মানুষটাকে। সার্থক কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল কতক্ষণ। হাতে থাকা শপিংয়ের প্যাকেটগুলো পড়ে গেল নিচে। নিজেকে ধাতস্থ করে জিজ্ঞেস করল, কি হয়েছে? শক্ত তার কণ্ঠ। মাহা কিছু বলার আগেই লাইব্রেরি থেকে বেরিয়ে এলো লুবান। আর কোনো কিছু বলার প্রয়োজন মনে করল না সার্থক। মাহাকে ছাড়িয়ে লুবানের দিকে তেড়ে গেল সে। মুখ বরাবর ঘুষি লাগিয়ে এলোপাতাড়ি মারল লুবানকে। লুবানের মতো শক্তপোক্ত শরীরও সার্থকের শক্তির সামনে পেরে উঠছে না। লুবান একবার মুখ খুলে বলেছিল, সার্থক, একটা মেয়ের জন্য তুই তোর এতদিনের বিশ্বস্ত বন্ধুটার উপর। আর কিছু বলার আগেই একটা ঘুষি পড়ল তার মুখে। ধস্তাধস্তির এক পর্যায়ে নিভাসহ রবার্ট, মুইনচিন, এমিলিন, পরিচারিকা কয়েকজন ছুটে এলো উপরে। নিভা ঝগড়া থামালো দুজনের। সেদিন রাতেই বাড়ি ত্যাগ করেছে লুবান। মাহা এত কিছুর পরে সবচেয়ে বেশি অবাক হয়েছিল এমিলিনের মুখের হাসি দেখে। যেখানে সবাই উদ্বিগ্ন সেখানে তিনি এত খুশি কেন? প্রশ্নটা আজও ভাবায় মাহাকে। মিস তাজের দেওয়া ফাইলটা অনুসন্ধান করে বারবার সিলেটের দিকেই ইঙ্গিত পেয়েছে রেজওয়ান। যদিও কাজকর্মে অনেকটা উদাসীন হয়ে উঠেছে সে। এই তো একটু আগেও প্রলয় তাকে ওয়ার্নিং দিয়েছেন। সে 1 মাসের সময় চেয়েছে। দীর্ঘদিনের ভালোবাসা হারিয়ে কি করে কাজ মন দিবে রেজওয়ান? এত সহজ সবকিছু। বাগানের অলকানন্দা গাছটা ভীষণ সুন্দর। সবুজের মাঝে থোকায় থোকায় কি সুন্দর ফুলগুলো ফুটে আছে। মাহা ফুলগুলোর দিকে তাকিয়ে আছে নির্নিমেষ। বাইরে খুব বৃষ্টি হচ্ছে। সার্থক ঘরে ল্যাপটপে কাজ করছে। হয়তো কোনো দরকারি কাজ। মাহা বিরক্ত করেনি। ওদের সম্পর্কটা এখন বন্ধুত্বের রূপ নিয়েছে। মাহা আসলে বুঝে না তার মন কি চায়। নিজের অনুভূতি নিয়ে নিজেই সন্দিহান। ছোটবেলা থেকেই একাকী ছিল তার জীবন। মাহা যখনই যাকে ভালোবেসেছে সেই তাকে ছেড়ে চলে গিয়েছে। ভালোবাসতে বড্ড ভয় মাহার। অবচেতন মন হয়তো কবেই সার্থকের মায় আটকে গিয়েছে। লম্বা চওড়া মানুষটা, ঝাঁকড়া চুলগুলোতে হাত দেওয়ার বড়ই বদভ্যাস। যখন কথা বলে মুখে গাম্ভীর্য রেখেই হাসে। মাহার কি যে ভালো লাগে। আশপাশের মানুষের সাথে মাহার খুব একটা পরিচয় নেই। তাছাড়া এই বহুতল ভবনে সবাই সবার কাজে ব্যস্ত। প্রতিবেশীর খবর নেওয়া তারা খুব একটা পছন্দ করে না। মাহা। সার্থকের ডাক শুনে ঘরে ছুটে এলো মাহা। সার্থক ল্যাপটপ পাশে রেখে ডানহাতটা মাথার উপর রেখে শুয়ে আছে। কি হয়েছে আপনার? আমাকে 1 কাপ কফি করে দিতে বলো। সবসময়ের মতো উৎফুল্ল শোনাল না সার্থকের সুর। মাহার সাথে কথা বলার কালে সার্থক নরম সুরে কথা বলে। এমনভাবে যেন একটু জোরে কথা বললেই মাহা ভয় পাবে। মাহা একছুটে নিচে রান্নাঘরে চলে এলো। যদিও সে খুব একটা রান্নাঘরে আসে না। এমিলিন ছিলেন রান্নাঘরে। মাহা কফি খুঁজে পাচ্ছিল না। সে বারবার জিজ্ঞেস করেও কোনো উত্তর পায়নি এমিলিনের কাছে। হতাশ হয়ে নিজেই খোঁজ করছিল। তখনই আরেক পরিচারিকা মেরি তার হাতে কৌটা বের করে দিল। মেরি মেয়েটা কানাডিয়ান। নিভার মুখে শুনেছিল মাহা। যদিও সে বেশি একটা নিচে নামে না। উপরেই সময় কাটে তার। মাহা কফি বানিয়ে উপরে চলে এলো। সার্থক তখনও মাথার উপর হাত রেখে শুয়ে। মাহা ডাকল, শুনছেন? সার্থক, আপনার কফি। সার্থক উঠল না। মাহা আবার ডাকল। বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছে। জানালাটা আটকানো প্রয়োজন। ঘর ভেসে যাচ্ছে পানিতে।
সাদা টাইলস পানিতে ছেয়ে যাচ্ছে। মাহা কফির কাপটা রাখল পাশের টেবিলে। নীল রঙা উড়নাটা টেনে মাথায় দিয়ে এগিয়ে যেতে চাইল জানালার কাছে। তবে তা হল না। সার্থক তার ডানহাত টেনে ধরেছে। অজানা কারণেই কেঁপে উঠল মাহা। আপনার কফি পাশে রাখা। সার্থক শুনল না সেসব কথা। একটানে মাহাকে নিজের বুকের উপর নিয়ে এলো। মাহা আজ নতুন কোনো সার্থককে দেখছে, যার চোখে তৃষ্ণা, কিছু পাবার আকাঙ্ক্ষা। মাহা উঠে যেতে চাইলে তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল সার্থক। কি করছেন আপনি? শশস। মাহার ঠোঁটে আঙুল দিয়ে চুপ করিয়ে দেওয়া হলো তাকে। সার্থকের কপালের উপরে চুলগুলো এলোমেলো, অবিন্যস্ত। দৃষ্টি বিনিময় হল দুজনের। দমকা হাওয়ায় জানালার কপাট নড়ছে। সার্থক ঘোর লাগা কণ্ঠে বলল, প্লিজ মাহা, আজ তোমাকে আমার ভীষণ প্রয়োজন। মাহা মুখে কিছুই বলল না। নীরবতা সম্মতি ভেবে সার্থক ডুব দিল মাহার মাঝে। প্রিয়তমার নরম অধর নিজের অধরে ডুবিয়ে দিয়ে একাকার হয়ে গেল দুজনে। বাইরে প্রচণ্ড ঝড় শুরু হয়েছে। ভিতরে নিজেদের মাঝে উন্মাদনায় মত্ত দুটো দেহ। তাদের মাঝেও উষ্ণতার ঝড় বইছে। ৭১। রাতের বেলা সবাই খেতে বসেছে। রবার্ট, মুইংচিন, নিভা, সার্থক এবং মাহা। রবার্ট বরাবরই কম কথার মানুষ। মুইংচিন নিজের আদো আদো বাংলায় কথা বলে। মাহার খুব মিষ্টি লাগে শুনতে। সার্থক, মাহা সামনাসামনি বসেছে। একান্ত মুহূর্তের পরে মাহা একবারের জন্য সার্থকের সামনে যায়নি। সার্থক মাহার মুখের দিকে তাকিয়ে মুচকি হাসছে। চোখাচোখি হতেই চোখ টিপল সে। মাহা হতভম্ব হয়ে গেল। এই ডাক্তার যে এতটা বেহায়া তার জানা ছিল না। মাহা দ্রুত মাথা নামিয়ে খাওয়ায় মন দিল। নিভা সবই খেয়াল করেছে। কি ভাইয়া, আজ এত খুশি কেন তুমি? সার্থক মাহার মুখপানে তাকিয়ে বলল, আমার বসন্ত এসেছে বুঝলে নিভা। বসন্ত তো সে কবেই এসেছে ভাইয়া। নিভার বোকা প্রশ্নে সার্থক হাসল। অতঃপর বলল, আমার বসন্তের ফুল আজকেই ফুটেছে। মাহা দ্রুত টেবিল ছেড়ে উপরে চলে এলো। ডাক্তারের মাথা খারাপ হয়ে গিয়েছে। আবোল তাবোল বকছে খালি। টেবিলে হাসির রোল পড়ে গেল। দূর থেকে কেউ একজন সেদিকে তাকিয়ে রইলেন অগ্নিচোখে। হাসিতে বড্ড গা জ্বালা করছে তার। মাহা ঘরে জানালার পাশে দাঁড়িয়ে, হাতে সমরেশ মজুমদারের সাতকাহন বইটা। দুপুরে বৃষ্টি হওয়ায় হালকা শীত পড়েছে। বাইরে ফকফকা চাঁদের আলো। মাহা নিজেদের একান্ত মুহূর্তের কথাগুলো ভেবে লজ্জায় আর্ষ্ট হয়ে উঠছিল। তার হলুদ ফর্সা মুখটা লাল টকটকে হয়ে উঠেছে। লুবান যাওয়ার পর থেকে মাহা বেশ ভালো আছে এ বাড়িতে। একে একে মনে পড়ছে ফেলে আসা অতীত দিনগুলো। এই ২১-২২ বছরের জীবনে কত কিছু দেখেছে সে। ছোটবেলা মা মারা যাওয়ার পর বাবা আবার বিয়ে করলেন। ছোট মাহা ভেবেই নিল আসন্ন মহিলা সত্যিই তার আরেক মা। কিন্তু এক গাছের ফল কি আর অপর গাছে জোড়া লাগে? সৎমায়ের ব্যবহারে দিন দিন আবেগশূন্য হয়ে পড়ছিল মাহা। স্কুলে কোনো বন্ধুবান্ধবী নেই। একেবারে একা জীবন মাহার। কলেজেও তাই। বাবা আদর করতেন লুকিয়ে। সৎ মাকে ভয় করতেন কিনা। মাহা জানত তার বাবা তাকে ঠিক কতটা ভালোবাসে। রেজওয়ানের বাবা আর মাহার বাবা বন্ধু ছিলেন। রেজওয়ান আসত প্রায়ই মাহাদের বাসায়। মাহাকে টুকটাক সাহায্য করত। মাহাও তাকে নিজের বড় ভাইয়ের মতোই দেখে। এত কিছুর পরেও মনে আপনজনের খাতাটা ছিল শূন্য।
এমন কেউ ছিল না যে মাহাকে বুঝবে। মাহা যার সাথে নিজের সমস্তটা তুলে ধরতে পারবে। একটা মানুষ, একটা মনের মানুষ, একটা আপন মানুষ। ভার্সিটি কোচিং করা কালে চৈতির সাথে পরিচয়। কি মিষ্টি মেয়েটা। মাহার মনে হলো সে একটা বোন পেয়েছে, একটা ভালো বন্ধু পেয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগে চান্স পাওয়ার পর থেকে জীবনটা অনেক বদলে গিয়েছিল মাহার। যদিও বন্ধুমহল সীমিত, তবুও খুবই ভালো সময় কাটছিল তার। পরে কি যেন হলো, আবছা স্মৃতি। মাহার মনে আছে তাদের পরীক্ষা শেষ হল। ফোনে কারো সাথে খুব কথা হতো। কার কথা হতো? তার না চৈতির। তারপর মাহা যখন চোখ খুলল নিজেকে আবিষ্কার করল রুমানাদের বাসার সামনে। কি করে এলো? কেন এলো? কিভাবে এলো? কোনো কিছুই মাহার মনে নেই। অদ্ভুত অদ্ভুত স্বপ্ন আসে ঘুমালে। সেগুলো বাস্তব না কল্পনা মাহা জানে না। ৭২। অতঃপর ঘটে গেল কত ঘটনা। অনাঙ্ক্ষিত বিয়ে, চৈতির মৃত্যুর খবর, বাবার মৃত্যুর খবর, সৎ মায়ের দোষারোপ। বাড়ি থেকে বের হওয়ার পর কি হলো তা মাহার খেয়াল নেই। কিন্তু যখন চোখ খুলল তখনই কারো বুকে নিজেকে আবিষ্কার করল সে। এতটা আপন কখনো কাউকে লাগেনি। লোকটার মায় পড়েছে মাহা। মনের ভিতরে ইঙ্গিতপূর্ণ ব্যাখ্যা। মাহা তুই প্রেমে পড়েছিস। ডাক্তারকে তুই ভালোবাসিস। মাহা চিন্তায় পড়ল তার মতো চালচুলোহীন মেয়েকে কি মেনে নিবে এত বড় মাপের মানুষটা। মাহার মনে দ্বিতীয় ভয় সে ভালোবাসলেই তো দূরে চলে যায় আপনজনেরা। মাহার ধারণাকে ভুল প্রমাণ করে সার্থক স্বীকৃতি দিল তাকে। পরিস্থিতি, মন, মস্তিষ্ক সব ভাবনায় মত্ত হয়ে মাহাও সায় দিল সে সিদ্ধান্তে। মানুষটার ভালোবাসায় পড়েছে মাহা। কখনো এতটা আপন কাউকে মনে হয়নি, এতটা নিজের কাউকে মনে হয়নি। শুধু এই ঝাঁকড়া চুলের মানুষটাকে নিজের মনে হয় মাহার। এই পৃথিবীতে মাহার একমাত্র আপনজন। তাই তো আজও সেই মানুষটার একান্ত ডাকে সাড়া না দিয়ে মাহা পারেনি। এসব ভাবতে ভাবতেই মাহার চোখ দিয়ে কয়েক ফোঁটা নীরব অশ্রু ফোঁটা গড়িয়ে পড়ল। আল্লাহর কাছে খুব করে চাইল মাহা, এই মানুষটা যেন সবার মতো হারিয়ে না যায়। এত কষ্ট মাহা সইতে পারবে না। মাহার দম বন্ধ হয়ে যাবে। এই মানুষটাকে মাহার চাই, সারা জীবনের জন্য চাই। হঠাৎ তাকে পিছন থেকে জড়িয়ে ধরল সার্থক। ঘাড়ে ভালোবাসার স্পর্শ এঁকে দিতে দিতে বলল, ভালোবাসি অলোকানন্দা। মাহাকে নীরব দেখে নিজের দিকে ফিরাল সার্থক। মাহার চোখমুখ লাল, কেঁদেছে বোধ হয়। বুকটা ছেদ করে উঠল তার। কোনো কি অপরাধ করে ফেলেছে সার্থক? এভাবে মাহাকে কাছে টেনে নেওয়াতে মাহা কি খুশি না? সার্থক আজ প্রচুর মানসিক পীড়ায় ছিল। মাহার সান্নিধ্যে তা কেটে গিয়েছে অনেকটা। সে কি কোনো ভুল করে ফেলল? থমথমে গলায় সার্থক বলল, আমি কি কোনো ভুল করে ফেলেছি মাহা? আমি ক্ষমা চাচ্ছি, তবুও দয়া করে তুমি কেঁদো না। আমি। মাহা খুব শক্ত করে জড়িয়ে ধরল সার্থককে। মুখের কথা মুখেই রইল। হাতটা চলে গেল মাহার মাথায়। হাত বুলিয়ে দিতে দিতে সার্থক জিজ্ঞেস করল, কি হয়েছে বউ? মাহা ভেঙে আসা গলায় বলল, আমি আপনাকে ভালোবাসি সার্থক।
আমাকে ছেড়ে কোথাও যাবেন না আপনি। আমার সব ভালোবাসার মানুষগুলো আমাকে ছেড়ে চলে গিয়েছে সার্থক। সার্থক হাত বুলিয়ে দিচ্ছে মাহার মাথায়। তারও চোখের কোণ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল কি? রেজওয়ান আজ এসেছে মাতব্বর শরীফের সাথে দেখা করতে। মাতব্বরকে সেলে রাখা হয়েছে। সাধারণত ফাঁসিপ্রাপ্ত আসামিদের এই সেলে রাখা হয়। চারিদিকে অন্ধকার। ছোট একটা ঘর। আলো বাতাসের বালাই নেই। রেজওয়ান ভিতরে প্রবেশ করবে না। দাগী আসামি পাশাপাশি সিরিয়াল কিলার। রেজওয়ানের যথেষ্ট সাবধানী হয়ে কথা বলতে হবে। শিকের এপারে রেজওয়ান ওপারে মাতব্বর। তিনি আছেন কিংবা থেকেও নেই। নিঃশ্বাসের শব্দও আসছে না। মাতব্বর সাহেব। এপার থেকে ঢাকল রেজওয়ান। জেলার সাহেব আসতে চেয়েছিলেন। রেজওয়ান মানা করে দিয়েছে। রেজওয়ান আবার ডাকল। আমি জানি, আপনি জেগে আছেন। সারা দিন মাতব্বর সাহেব। নিস্তব্ধতা। রেজওয়ান আরো দুবার ডাকল। কাজ হয়নি। এবারে কৌশলী হল রেজওয়ান। মিসেস রুতবা। মিসেস রুতবা আপনার স্ত্রী না মাতব্বর সাহেব? এবার খানিকটা গোঙানির শব্দ ভেসে এলো কানে। রেজওয়ান আবার বলল, ফয়সাল। আপনার ছেলে। সিলেট এমসি কলেজের ছাত্র ছিল না? চোরাবালিতে ডুবে মারা গেল। মাতব্বর সাহেব, আপনার স্ত্রীর সাথে দেখা করতে ইচ্ছে করে না? অন্ধকার থেকে ভেসে এলো কুকড়ে যাওয়া ভীতু একখানা সুর। আতকে উঠল রেজওয়ান। কেমন অশরীরীর ন্যায় হৃদ কাঁপানো সুর। না। কেন? চাই না। উঁচু গলার আওয়াজ। রেজওয়ান হাল ছাড়ল না। আপাতত তার কাছে আর কোনো পথ খোলা নেই। মাহা, চৈতির মোবাইল কল ট্রেক করেও কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। এমন কখনো হয়নি রেজওয়ানের। এই অল্প দিনের ক্যারিয়ারে প্রতিটা কেস অল্প সময়ে খুবই দক্ষতার সাথে সমাধান করেছে সে। হাতে সময় আর মাত্র 5 দিন। প্রলয়ের কাছ থেকে 1 মাস সময় নিয়েছিল রেজওয়ান। ছুটে গিয়েছিল সিলেট। সেখানে মাতব্বর শরীফের এক চমকপ্রদ অতীত সামনে এসেছে তার। রুতবা পাগলির কথাও শুনে এসেছে। কিন্তু বিগত কয়েকদিন যাবৎ পাগলিকে পাওয়া যাচ্ছে না। স্ট্রেঞ্জ। যে বা যারা এই ঘটনার পিছনে আছে তারা জানল কি করে রেজওয়ান সিলেট যাবে? তার যাওয়ার একদিন আগে থেকেই রুতবা গায়েব। রুমানার বাড়ি ভালো করে ইনভেস্টিগেশন করা হয়েছে। সন্দেহভাজন কোনো কিছুই পায়নি। একদিকে প্রেয়সী হারানোর শোক, অপরদিকে দায়িত্ব। অথই সাগরে পড়েছে রেজওয়ান। টুকটাক সন্ধান চালাতে চালাতে হাতের 1 মাস প্রায় শেষের দিকে চলে এলো। শেষ সুযোগটা নিল রেজওয়ান। গণমাধ্যমগুলোতে বারবার ছিন্ন পা নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু 2012 এর ন্যায় পরপর অনেক ছিন্ন অংশ না পাওয়া যাওয়ায় সাময়িক ধামাচাপা পড়েছে খবরটা। চলে যান, চলে যান। কাউকে চাই না আমার। মাতব্বর শরীফের ভয়ানক চিৎকারে ধ্যান ভাঙে রেজওয়ানের। দাগী আসামিদের খেপাতে নেই। জীবনমৃত্যুর সন্ধিক্ষণে তারা ভয়াবহ হয়ে ওঠে। আপনি শান্ত হন। আমি আপনার বন্ধু। হা হা।
হাসির জোয়ার বয়ে গেল। গগন কাঁপানো, হৃদয় অদ্ভুত শিরশিরে অনুভূতির হাসি। হঠাৎ থেমে গেল সে হাসি। গম্ভীর হল সুর। চলে যান। আমি খারাপ। খুব খারাপ। আমি জানি আপনি খারাপ নন মাতব্বর সাহেব। চলে যান। চলে যান। আজ যাচ্ছি। আবার কিন্তু ফিরব আমি। রেজওয়ান কথা না বাড়িয়ে বেরিয়ে এলো। সে আবার আসবে। আর কোনো রাস্তা তো হাতে পাচ্ছে না। মাতব্বর শরীফের মনে একটা ছাপ সৃষ্টি করেছে কেবল। ভিতরে ঢোকা বাকি। ৭৪। আজ আবার এশার সাথে দেখা হলো রেজওয়ানের। মাহা চলে যাওয়ার পর থেকে তাদের বাড়িতে রেজওয়ান আর যায়নি। ইচ্ছে জাগে না। যার জন্য যেত সেই তো নেই। এশা মেয়েটা রাস্তায় বসে আছে। চোখমুখ বিধ্বস্ত তার। রেজওয়ান জরুরি ফোনে কথা বলবে বলে গাড়িটা থামিয়েছিল। তখনই মেয়েটাকে দেখতে পেল সে। ফোনটা পকেটে ঢুকিয়ে বেরিয়ে এলো বাইরে। এশা মাথা নিচু করে পায়ে হাত দিয়ে স্তব্ধ হয়ে বসে আছে। এই তুমি এশা না? এতদিন পর। এতটা দিন পর প্রিয় মানুষটার আওয়াজে হৃদযন্ত্রের কার্যক্রম বেড়ে যাচ্ছে দ্বিগুণ হারে। সেই সাথে জড়ো হচ্ছে একগুচ্ছ অভিমান। মাথা নুয়েই রইল এশা। রেজওয়ান বিরক্ত হয়ে প্রশ্ন ছুড়ল। কথা বলছ না কেন? তুমি এশা? হু। আস্তে করে বলে এশা। চোখে, মুখে ব্যথার ছাপ। এখানে এভাবে বসে আছো কেন? চোর আমার ব্যাগ নিয়ে গেছে। দৌড়াতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছি। এশার স্বীকারোক্তি। রেজওয়ান অবাক না হয়ে পারল না। দুনিয়ার সব চোর কি খালি এই মেয়েটার থেকে চুরি করে? স্ট্রেঞ্জ। এর আগের বারেও এমন হয়েছিল। হাঁটতে পারবে? তাহলে কি এখানে বসে আছি? চিবিয়ে চিবিয়ে বলল এশা। রেজওয়ান অবাক না হয়ে পারল না। এতটুকু একটা মেয়ে আর তার সাথে তেজ দেখাচ্ছে। এএসপি রেজওয়ানের সাথে। আশ্চর্য। পায়ে বেশি ব্যথা পেয়েছ? হসপিটাল নিতে হবে? এশা মনে মনে বিরক্ত হচ্ছে। আচ্ছা লোকটা কি অবুঝ? বুঝে না কিছু? এই লোক কি করে এত বড় পুলিশ অফিসার হলো বুঝে পায় না এশা। সে কি নিজে থেকে বলবে নাকি? হ্যাঁ, হ্যাঁ আমি অসুস্থ। আমাকে হসপিটাল নিয়ে যান। বেকুব। এই মেয়ে কথা বলো। হু। রেজওয়ান আর কথা বাড়াল না। একটানে এশাকে দাঁড় করাল। কিন্তু ব্যথায় চিৎকার করে উঠল এশা। চোখ মুখ খিচে রইল। বেশি কষ্ট হচ্ছে? হু। এই মেয়ে কি হু হা ছাড়া কথা জানে না? অদ্ভুত। কথা না বাড়িয়ে এশাকে কোলে তুলে নিল রেজওয়ান। মেয়েটা অসুস্থ। রেজওয়ানের কাছে দায়িত্ববোধ সবার আগে। এশা অবাক হয়ে তাকিয়ে আছে রেজওয়ানের পানে। চোখ বেয়ে এক ফোঁটা নোনতা জল গড়িয়ে পড়েছে তার। বিড়বিড় করে বলল, ভালো যদি নাই বাসেন তবে কেন মায়া বাড়াচ্ছেন? ৭৫। নিজের ক্যাম্পাস, নিজের হলো, নিজের ক্লাসরুম। আপন আপন ঘ্রাণ সর্বত্র। মাহা প্রাণভরে শ্বাস নিল।
দীর্ঘদিন পর প্রিয় ক্যাম্পাসে ফিরেছে সে। সাথে রুমানা আছে। কিন্তু নেই কেবল চৈতি। খানিকক্ষণ আগেই সার্থক মাহাকে ক্যাম্পাসে নামিয়ে দিয়ে গিয়েছে। অনেক তো হলো বাড়িতে থাকা। আজ প্রায় 2 মাস যাবৎ মাহা সার্থকের বাড়িতে আছে। ঘরে থাকতে আর ভালো লাগছিল না তার। তাই সার্থকই তাকে আবার ক্লাস শুরু করার কথা বলে। মাহাও দুরুক্তি করেনি। এভাবে বন্দি জীবন কাটাতে তারও ভালো লাগছে না। রুমানা পাশে আছে। এটা সেটা বলছে। টুকটাক কথা বলছে। মাহার গানের গলা ভালো। তাই তাকে কোকিল বলে ডাকে রুমানা। চৈতিকে ডাকত টুকি বলে। কিন্তু টুকি তো আর নেই। রুমানারও খুব খারাপ লাগছে। ক্লাস করার পর বুকটা ফাঁকা লাগছে মাহার। এই ভার্সিটিতে আসার পর থেকে চৈতি তার বেস্ট ফ্রেন্ড। আজ সেই ভালো বন্ধুটার সাথে নেই। যেদিকে তাকায় মাহা কেবল তারই স্মৃতি। মাহা দিশেহারা হয়ে উঠল। দম বন্ধ লাগছে তার। চোখের সামনে ভেসে উঠছে মর্গ, চৈতি, ছিন্ন পা। না, আর নিতে পারছে না মাহা। রুমানা সব খেয়াল করে বলল, তোর কি খারাপ লাগছে কোকিল? আমি বাড়ি ফিরব রুমানা। বলেই নিজের মোবাইলটা রুমানার পানে বাড়িয়ে দিল মাহা। কাতর কণ্ঠে বলল, একটু সার্থককে কল করে আসতে বল। আমার কষ্ট হচ্ছে। ফোন পাওয়ার কিছুক্ষণের মাঝেই হন্তদন্ত হয়ে ছুটে এসেছে সার্থক। মাহা দেয়ালে হেলান দিয়ে বসে। সার্থক দৌড়ে এসে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে তোমার? মাহা, বেশি কষ্ট হচ্ছে? মাহা সার্থককে আলতো করে জড়িয়ে ধরে বলল, আমার ভীষণ কষ্ট হচ্ছে সার্থক। মাহা জ্ঞান হারাল। একটা রাস্তা, আলো আধারে নির্মিত। দেখতে অনেকটা কংক্রিটের রাস্তার মতোই। দুপাশে গাছগাছালির হিড়িক। মাথার উপরে আকাশের কোনো রং নেই। নেই মানে নেই। কিংবা থাকলেও সেটা কি রং মাহা ঠাউর করতে পারছে না। মাহা হাঁটছে। কখনো কড়া রোদে তার চোখ ঝাপসা হয়ে যাচ্ছে, কখনো বা অনেক অন্ধকারে মনে হচ্ছে মাহা তলিয়ে যাচ্ছে। হঠাৎ করেই চৈতির প্রতিচ্ছবি। কি সুন্দর মুখের গঠন। চুলগুলো ভীষণ সুন্দর। গায়ে লালচে শাড়ি। উদাসীন হয়ে হাঁটছে রাস্তায়। মাহার চোখের কাছেই আবার মনে হয় যোজন যোজন দূরে। মাহা ক্লান্ত, পরিশ্রান্ত। খুব জরুরি কথা আছে তার চৈতির সাথে। মাহা ডাকল চৈতি। কিন্তু সে আওয়াজ শোনা গেল না। অতঃপর মাহা আবার ডাকার চেষ্টা করল। গলায় মনে হচ্ছে কেউ দড়ি বেঁধে দিয়েছে। কোনো আওয়াজ বের হচ্ছে না। বাকযন্ত্র শব্দ সৃষ্টির প্রক্রিয়া ভুলে গিয়েছে। মাহা বহু চেষ্টা করেও মনে করতে পারল না কি করে শব্দ উচ্চারণ করতে হয়, কি করে ভাষাকে প্রকাশ করতে হয়। কষ্ট হচ্ছে তার। ভীষণ কষ্ট হচ্ছে। কি আশ্চর্য! সে কথা বলা, শব্দ উচ্চারণ করা ভুলে গিয়েছে। আলোর তীব্রতা বেড়ে গেল বহুগুণে। কানে বাজল একটা সুর। মাউথ অর্গানের সুর। খুব পরিচিত মনে হল সুরটা। কয়েকবার এই সুর শুনেছে সে। আবার অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। কিছু সময় অতিক্রম হওয়ার পর একটা বালুচরে নিজেকে আবিষ্কার করল মাহা। দূরদূরান্তে কেবল বালু আর বালু। হালকা সোনালি রঙের বালুতে চিকচিক করছে চারদিক। এবারও চৈতি দাঁড়িয়ে। দূরে। মুখটা অস্পষ্ট। মাহা এগিয়ে গেল তার দিকে। হাত বাড়াতে চাইল।
তবে চৈতি দূরে চলে গেল আবার। হঠাৎ ক্ষীণ সুর ভেসে আসছে মাহার কানে। মাহা, কেমন আছিস? মাহা কোনো কথা উচ্চারণ করতে পারল না। সে তো কি করে শব্দ উচ্চারণ করে বাক্য বলতে হয় তা ভুলে গিয়েছে। চৈতি মৃদু হাসল। আবার জিজ্ঞেস করল, কেমন আছিস? এবারে মাহা চুপ। এবার রেগে গেল চৈতি। অদ্ভুতভাবে তার দেহ পরস্পর থেকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। প্রথমে মাথা, পরে হাত, পরে পা। ওই যে মাহা যেমন ছিন্ন পা দেখেছিল তেমন একটা পা মাহার দিকে ছুটে আসছে। চৈতির ছিন্ন মাথা হাসছে। মাহা ভয়ে চুপসে আছে। পাটা মাহার কাছাকাছি চলে এসেছে। মাহা দৌড় দিল। পিছু ফিরে চাইল না আর। কিছুক্ষণের জন্য পাটা উধাও হয়ে গিয়েছে। মাহা থেমে একটু শ্বাস নিবে তখনই চতুর্দিক থেকে চৈতির পাগুলো তার দিকে এগিয়ে আসতে শুরু করল। একেবারে কাছে আসতেই মাহা চিৎকার করার চেষ্টা করল। এবার বাকযন্ত্র নিজের আগের রূপে ফিরে এসেছে। মাহার চিৎকার মাহা শুনতে পেল। সেই সাথে ধরফরিয়ে উঠে বসল মাহা। তোড়তোড় করে ঘামছে সে। পাশে চিন্তিত মুখে বসে আছে সার্থক। কিছু বলার চেষ্টা করছে। মাহা তো শুনতে পাচ্ছে না। হঠাৎই সার্থক জড়িয়ে ধরল মাহাকে। মাহা নিজেকে ধাতস্থ করল এবার। ৭৭। আস্তে আস্তে স্বাভাবিক হল মাহা। পরিচিত ঘ্রাণটা নাকে যেতেই সজাগ হল নিউরন। কেঁপে উঠল বুক। মনে হচ্ছে তার আর কোনো ভয় নেই। মানুষটা আছে না পাশে। যে মাহার মন, মস্তিষ্ক, হৃদয়ে জায়গা করে নিচ্ছে ধীরে ধীরে। মাহাও পরম নির্ভরতায় জড়িয়ে ধরল সেই ব্যক্তিটাকে। সার্থক চুমু খাচ্ছে মাহার এলোমেলো চুলে। গলার সুর নরম করে বলল, ভয় পেয়েছিলে? ভীষণ। কিসের ভয় মাহা? আমি আছি তো। হুম। মাহার বাঁধন শক্ত হল আরো। হঠাৎই নিভার শব্দে দুজন দুদিকে সরে বসল। নিভা দরজার বাইরে থেকে প্রশ্ন করল, ভাইয়া আসব? হুম, আসো। নিভা ভিতরে ঢুকে এক নজর তাকালো মাহার পানে। সোনালি চুলগুলোকে কানে গুজে দিতে দিতে বলল, তুমি তো ভয় পাইয়ে দিয়েছিলে ভাবি। এখন শরীর কেমন? ভালো। সন্ধ্যা ৭টা বাজে। বাইরে অন্ধকার নেমে এসেছে। রাস্তায় জ্বলে উঠছে সোডিয়াম লাইটগুলো। আবাসিক এলাকার আশপাশ নীরব, নিস্তব্ধ। নিভা সার্থককে নিজের কাছে ডাকল। ভাইয়া, একটু শুনবে? মাহা খাটে হেলান দিয়ে বসে। সার্থক অবাক হল খানিকটা। নিভার কাছে এসে বলল, কোনো জরুরি কথা আছে কি নিভা? ভাইয়া, জিনিয়া আপু এসেছে। জিনিয়া? মানে ডক্টর জিনিয়া তাবাসসুম? আমার কলিগ? হুম। সার্থক নিভার পানে তাকিয়ে রইল কিছুক্ষণ। এত্রাতে এখানে কি ওই মেয়ের? সার্থক মাহার দিকে তাকালো একবার। অতঃপর নিভাকে বলল, তুমি যাও। ভাইয়া, উনি তোমার সাথে দেখা করতে চাচ্ছেন। হুম, যাও। আমি আসছি। গুরুগম্ভীর শোনালো সার্থকের গলা। মাহার খেয়ালে এসব নেই। ও খাটে হেলান দিয়ে চোখ বুজে আছে। মাথাটা ভীষণ যন্ত্রণা করছে। সার্থক মাহার পাশে বসল। মাহা নিজের মাথাটা হেলিয়ে দিল সার্থকের কাঁধে। সার্থক মাহার হাতটা টেনে ধরে চুমু খেল তাতে। তুমি আরেকটু ঘুমাও। আমি একটু আসছি। মাহা অপর হাতে আঁকড়ে ধরল সার্থকের বাদামি টি শার্ট। এই অল্প সময়েই মাহার সকল নির্ভরতা সার্থক। মাহার চোখে মুখে ভয়। সার্থক মাহার সমস্ত মুখে আদর করল।
অতঃপর মুখে বলল, এই যাব এই আসব সোনা। একটু থাকো, আমি নিভাকে ডেকে দিচ্ছি। আলগা হয়ে এলো শার্টের আঁকড়ে ধরা বাঁধন। সার্থক বেরিয়ে যেতেই নিভা ঘরে প্রবেশ করল হাসি মুখে। কি প্রয়োজন তোমাকে? ভনিতা ছাড়াই বলে ফেলল জিনিয়া। সার্থক পাশের সোফায় বসে বলল, তাই নাকি? কণ্ঠে কৌতুক তার, যেন জিনিয়ার কথায় খুব মজা পেয়েছে সে। পায়ের উপর পা তুলে তা নাচাচ্ছে সার্থক। জিনিয়াকে ভালো করেই চিনা তার। ঝেড়ে কাশো। কি প্রয়োজনে এসেছ? প্রয়োজন তো বললামই, তোমাকে চাই। সার্থক উঠে এসে জিনিয়ার সামনে দাঁড়াল। ডান হাতটা চেপে ধরল জিনিয়ার গালে। মুখে হাসি দিয়ে বলল, আবার বলো তো জিনিয়া। জিনিয়া বহু কষ্টে বলল, তোমাকে। সার্থকের হাত আরো শক্ত হল এবার। জিনিয়ার অসহনীয় যন্ত্রণা হচ্ছে। চোখ দিয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল তার। সার্থক হাত শক্ত অবস্থায় রেখেই বলল, এতটুকুতেই কষ্ট হচ্ছে জিনিয়া? জিনিয়া জবাব দিতে পারল না। সার্থক ছেড়ে দিল জিনিয়ার গাল। এমিলিন দূরে দাঁড়িয়েছিলেন। সার্থক ডাকল, এমিলিন। এমিলিন কাছে এলেন। সার্থক জিনিয়ার পানে তাকিয়ে বলল, ম্যাডামের জন্য জুস নিয়ে এসো। এমিলিন কিছু না বলেই চলে যেতে নিলে সার্থক জিনিয়াকে প্রশ্ন করল, তা কি খাবে? সরি, পান করবে জিনিয়া? রুহু আফজা নাকি কমলার জুস? জিনিয়ার কি হলো কে জানে, উঠে দাঁড়াল সে। পাশ থেকে ব্যাগটা নিয়ে সদর দরজার দিকে এগিয়ে গেল। চলে যাচ্ছ যে? জিনিয়া কোনো প্রত্যুত্তর করেনি। সার্থক সেদিকে তাকিয়ে হাসল খানিকক্ষণ। অতঃপর গম্ভীর হয়ে তাকাল এমিলিনের দিকে। ম্যাডামের জন্য স্যুপ করো এমিলিন। এমিলিন রান্নাঘরের দিকে চলে গেলেন। আর সার্থক চলল নিজের অলকানন্দার কাছে। চলবে।